আমার কত দূর দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত চলে আসুন। আপনাদের রিকোয়েস্টে আজকে ব্যাংক সমন্বয় বিবরণীটা নেওয়ার চেষ্টা করবো আর কি, যতটুকু সম্ভব। তো সবাই দ্রুত চলে আসুন আর কি, কয়েকজন জয়েন হোক দেখি। সবাই আসুন। আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবাই একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাই দ্রুত জয়েন হন। আপনাদের রিকোয়েস্টে আসছে আর কি, যতটুকু সম্ভব আপনাদের শেখানোর চেষ্টা করবো। অনেকের এই বিষয়টা নিয়ে ঝামেলায় প্রচুর। তো আপনারা জানেন এবছর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো শর্ট সিলেবাসে পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায়টা প্রচুর ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় থেকে মাস্ট 100% আপনারা মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন পাবেন, এটুকু শিওর থাকেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই চ্যাপ্টার থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারটা আপনাদের জানার জরুরি। তো সবার রিকোয়েস্টে আমি চেষ্টা করব যে এই চ্যাপ্টারটা আপনাদের মোটামুটি জানানো যায় কিনা। তো কতজন জয়েন আছে আমি একটু দেখে নিই। সবাই সাথে থাকুন। যাদের যাদের সমস্যা আর কি, ব্যাংক সমন্বয় বিভিন্ন সমস্যা, ইনশাআল্লাহ আমি আমার টেকনিকে শেখাবো, যতদূর সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই একটু কমেন্ট করেন যে আমার ভয়েস বা ভিডিও সবকিছু ঠিক আছে কিনা, আপনারা বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান। আপনাদের জন্য কি বোর্ডটা কিনেছে আর কি, ক্লাসটা নেওয়ার জন্য টুকটাক। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা একটু মানে শিখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ভাই আমরা শুরু করি, পরে যারা আসবে তো আসুক, আমরা শুরু করি, পরে দেখে নেবে। ভাই আপনারা 1 মিনিট দাঁড়াবেন, 1 মিনিট, আমি বইটা খুঁজে নিচ্ছি আর কি, 1 মিনিট। তবে আজকের বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো যারা এতদিন ক্লাস করেছেন বা অন্যান্য স্যারদের ক্লাস করেছেন কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যাংক সমন্বয় বিবরণী বুঝে উঠতে পারেননি, তাদেরকে একটা কথা বলবো, আগে যেগুলো শিখেছেন সেগুলো পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলেন। টোটালি আমি যে নিয়মে শেখাবো ইনশাল্লাহ আপনারাও সেই নিয়মে শিখবেন আশা করি। তো আগে যেগুলো শিখেছেন ওইগুলো বাদ দিবেন, কারণ ওই নিয়মের সাথে যদি আমার নিয়ম মেলাতে যান তাহলে কিন্তু আপনাদের ওই নিয়মের সাথে আমার নিয়ম কিন্তু একটা সংঘর্ষ হবে আর কি, আপনাদের বুঝতে সমস্যা হবে।
তো টোটালি ওই নিয়মগুলো আপনারা ঝেড়ে ফেলেন। আমার নিয়মে আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আর এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমান পাবেন রাবিতে। রাবি বলেন, জিএসটি বলেন, চবি বলেন, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে। তো ভাই ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, এটা আমাদের আগে জানতে হবে। ব্যাংক সমন্বয়টা বিবরণীটা হলো, আপনারা যখন এই অঙ্কটা করবেন তখন আপনারা প্রাচীনকালে চলে যাবেন, বিশেষ করে প্রাচীনকালে চলে যাবেন যেন আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। মনে করেন ব্যাংক সমন্বয় বিবরণী, প্রাচীনকালে একটা ব্যাংক ছিল, এ হচ্ছে একটা ব্যাংক প্রাচীনকালে। কিন্তু এখন প্রাচীনকালে কি আমাদের ভাই কম্পিউটার, মোবাইল বা ইলেকট্রনিক কোনো জিনিস ছিল? কোনো জিনিস ছিল না। তখন আমরা যদি ব্যাংকে টাকা জমা দিতাম, টাকা জমা ওটা করতে হবে না, ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতাম তখন কিন্তু আমাদের মোবাইলে SMS আসতো না, বা কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে কিন্তু আমাদের জানতে পারতাম না আর কি। তখন কি করতে হতো ভাই, তখন আমি বাসায় নিজে নিজে এই হিসাব কিতাব করার জন্য আমি একটা বই বানাতাম, যে বইতে বা খাতায় আমি লিখে রাখতাম যে আমি ব্যাংকে কত টাকা জমা দিয়েছি বা ব্যাংক থেকে কত টাকা আমি তুলে নিয়েছি। ঠিক আছে ভাই, এইটুকু ক্লিয়ার কিনা সবাইকে জানাবেন প্লিজ, কমেন্টে জানান। আচ্ছা ভাই ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে প্রাচীনকালের ব্যাংক। ক্লাসটা যদি একটু দেরি হয় তো মনোযোগ সহকারে ধৈর্য ধরে একটু থাকবেন আর কি, আপনাদের ইনশাল্লাহ প্রপারলি শিখিয়ে দেবো ভাই। একটু ধৈর্য ধরে থাকবেন সবাই, ঠিক আছে ভাইয়া? কারণ অপেক্ষার ফল সমিষ্ট হয়, আর ধৈর্যশীলদের সাথে সবসময় আল্লাহ থাকেন ভাই। ধৈর্য ধরবেন, ক্লাসটা শেষ করবেন, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া। আমি আপনাদের প্র্যাকটিসও করাবো ভাই, আমি আপনাদের শেখানোর জন্য এসেছি আর কি। তো দেখেন এটা হচ্ছে প্রাচীনকালের ব্যাংক ভাই, এটা হচ্ছে প্রাচীনকালের ব্যাংক। যে সময় কোনো মোবাইল ছিল না বা ইলেকট্রনিক কম্পিউটার পদ্ধতিতে কোনো ইলেকট্রনিক জিনিস আমার ছিল না। আর তখন আমি কি করতাম, ব্যাংকে কত টাকা জমা দিয়েছি বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা চলে গিয়েছে এই হিসাব নিকাশ করার জন্য আমি বাসায় একটা খাতাতে লিখে রাখতাম। তো এটা হচ্ছে আমার খাতা, খাতা বা বই। এটা হচ্ছে আমার খাতা বা বই, আর এটা হচ্ছে ব্যাংক, যেটা ব্যাংকের কর্মচারীরা সেখানে ঠিকঠাক করে। এখন মনে করেন ভাই দেনাদার, আচ্ছা দেনাদার না, মনে করেন যে ব্যাংক থেকে আপনার প্রতি মাসে বা প্রতি বছর একটা সার্ভিস চার্জ কাটে, ঠিক আছে? তো ব্যাংক কি করলো, আপনার যে ব্যাংকে টাকা জমা রেখেছেন ওই টাকা জমার উপরে আপনার একটা সার্ভিস চার্জ কেটে নিল 100 টাকা, মনে করেন 100 টাকা। এটা কিন্তু ভাই প্রাচীনকালের ব্যাংক, এটুকু মনে রাখবেন। এখন ভাই যখন সার্ভিস চার্জ কাটবে ব্যাংক, তখন অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাই টাকা চলে যাবে, ঠিক আছে কিনা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকা চলে যাবে। এখন ভাই বলেন, আমি তো বাড়ি বসে বসে আছি প্রাচীনকালে যখন ব্যাংক আমার 100 টাকা কেটে নেবে, আমি কি বাড়ি বসে বসে জানতে পারবো? আধুনিক যুগে জানা সম্ভব, কারণ আমার ব্যাংকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়। কিন্তু প্রাচীনকালে কি এটা সম্ভব ভাই? এটা কখনো সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। তখন কি করতো, আমার ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন 1000 টাকা ছিল। 1000 টাকা থাকার ফলে এই সার্ভিস চার্জ আমার 100 টাকা কেটে নিল ব্যাংক। দেখেন এই 100 টাকা কেটে নিল, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট টোটাল কত টাকা আছে? ব্যাংক অ্যাকাউন্ট টোটাল আছে 900 টাকা। এখন ভাই আমার বাড়ি যে বইটা আমি লিপিবদ্ধ করেছিলাম বা বাড়ির বইতে যে হিসাবটা আমি করি, ওখানে কিন্তু 1000 টাকা আছে। 1000 টাকা আছে কেন? কারণ ব্যাংক তো 100 টাকা কেটে নিয়েছে ওদের মতো, কিন্তু আমি তো জানি না যে ব্যাংক আমার সার্ভিস চার্জ কেটে নিয়েছে। এবার আমি যখনই জানবো তখনই তো আমি এখান থেকে 100 টাকা মাইনাস করব, যখনই জানবো। আর এই কাজটা করা হয় ভাই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। তো এই কাজটা করা হয় ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। এক পক্ষ জানে এবং এক পক্ষ জানে না, এই যে একটা গড়মিল ভাই, এখানে আছে 900 টাকা, এখানে আছে 1000 টাকা, এটা গড়মিল। এবার এই গড়মিলের কারণে কি হয়, নগদান বই থেকে বাদ যাবে নাকি যোগ হবে, ব্যাংক বিবরণীর সাথে বাদ যাবে নাকি যোগ হবে, এইটা হচ্ছে মূলত বিষয়। তো এইটা আমি যে প্রসেসটা আমি আপনাদের জানিয়েছি, এইটা আপনাদের ক্লিয়ার কিনা বা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। না বুঝলে আমি আপনাদের পুনরায় আবার সংক্ষেপে বুঝিয়ে দিব। তো ভাই একটু কমেন্টে জানান প্লিজ, যারা যারা দেখতেছেন।
এটা আসলে বুঝতে পেরেছেন কিনা যে ব্যাংক সমন্বয় বিবরণী হয় কি কি জন্য করা হয়, তো এটা একটু জানাবেন প্লিজ। আচ্ছা ভাই, ঠিক আছে, তো এবার আমি সামনের দিকে যাই। ক্লাসটা দেখতেছেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো আমি আমি যে বইটা বাসায় হিসাব বা খাতায় বাসায় যে খাতায় আমি হিসাব নিরীক্ষা করি সেই বইয়ের নাম হচ্ছে নবদান বই, ঠিক আছে ভাইয়া? এই বইটার নাম হচ্ছে, ধরেন এইটা আমার, তো এটার নাম হচ্ছে, আর এর অন্য নাম হচ্ছে ক্যাশ বুক। আর ব্যাংক কর্মীরা যে বইটা তৈরি করে বা যে খাতাপত্রের হিসাব নিরীক্ষা করে সেটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী বা ক্যাশ পাস বই। ব্যাংক বিবরণী বা পাস বই। বা একটু কষ্ট করে নোট করে নিতে পারেন, এরকম টেকনিক আপনি কোথাও খুঁজে পাবেন না, এটা আমার নিজস্ব তৈরি। তো আমি যে বইটা তৈরি করি এটার নাম হচ্ছে নবদান বই বা ক্যাশ বুক। আর ব্যাংক যেটা তৈরি করে এটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই। বিভিন্ন নামে কিন্তু এগুলো নামকরণ করা হয়, ঠিক আছে? তো এটুকু মনে রাখবেন। বা একটু ধৈর্য ধরবেন আপনারা প্লিজ, আমাদের একটা সম্পূর্ণ প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছি, হুড়োতাড়া করবেন, একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন। যারা শিখতে চান তারা একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন, পরে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি সময় নিচ্ছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন, ক্লিয়ারলি বুঝতে পারেন, কারণ এই বিষয়টা এমন কেউ নেই ভাই, এই বিষয়টা কারো সমস্যা হয় না, সবারই ম্যাক্সিমাম 80% স্টুডেন্টের এই বিষয়টা নিয়ে সমস্যা হয়। এই জন্য আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। এটা আমার নবদান বই, এটা আমার পাস বই। অঙ্কে যাওয়ার আগে আর একটা বিষয় জানা জরুরি, এই দুই বইয়ের ভিতরে কোনো লেনদেনে, ধরেন কথার কথা পথিমধ্যে জমা, আমি পরে বোঝাবো, তো আপনাদের বোঝানোর জন্য একটা বলতেছি। পথিমধ্যে জমা এই বিষয়টা আগে জানবে নবদান বই অথবা আগে জানবে পাস বই। ভাই এখন টেনশন করেন, আমি বোঝাচ্ছি পরে। তো আগে জানবে পাস বই, নতুবা আগে জানবে হচ্ছে আপনার নবদান বই। একজন তাৎক্ষণিকভাবে সাথে সাথে লিপিবদ্ধ করে, আর একজন ভবিষ্যতে লিপিবদ্ধ করে। ভাই বুঝতে পারছেন? একটা লেনদেনের কারণে একজন সাথে সাথে লিপিবদ্ধ করে, আর একজন অর্থাৎ হয় নবদান বই নয় পাস বই, সেই লেনদেনটা ভবিষ্যতে লিপিবদ্ধ করে। এই যে বর্তমান আর ভবিষ্যতে লিপিবদ্ধ করে, এই কারণেই কিন্তু ভাই গড়মিল হয়, মূলত এই কারণেই গড়মিল হয়। তো যে ভবিষ্যতে লিপিবদ্ধ করবে, যে ভবিষ্যতে জানবে বা ভবিষ্যতে লিপিবদ্ধ করবে বা লিখবে, তার বই থেকে হয় যোগ হবে নাই বিয়োগ হবে। ভাই হাতের লেখা এমনি খারাপ, সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন ভাই। তো কি বললাম, যে ভবিষ্যতে জানবে বা লিপিবদ্ধ করবে তার বই থেকে যোগ বা বিয়োগ করা হবে। এইটুকু আপনারা মাথায় রেখে দিন বা খাতায় নোট করে রাখুন ভাই, বুঝতে সমস্যা হবে যদি নোট না করেন।
এইটুকু জেনে রাখেন, এইটাই কিন্তু মূল পয়েন্ট। তো লেখা হয়ে গেলে আমার একটু জানান ভাই যে লিখছেন কিনা, ক্লিয়ার ডান বলে কমেন্ট করে জানান। আচ্ছা ভাই, অনেকে বুঝতে পারছেন, ধন্যবাদ আপনাকে। আপনারা একটু কমেন্ট করে জানান ভাই, আপনাদের জন্যই কিন্তু এগুলো করা, আপনারা একটু রেসপন্স করবেন আর কি। অনেকে এই বিষয়টা ভবিষ্যতেও দেখবে, তো আপনাদের কাছ থেকে কিন্তু আমি ফিডব্যাক নিতে পারতেছি, এটা কিন্তু আপনাদের একটা সুবিধা। যারা পরে দেখবে তারা কিন্তু কোনো কোয়েশ্চেন করতে পারবে না, আপনাদের যদি কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবেন। তো দেখেন ভাই, ব্যাংক বিবরণের প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, আমি লিখে জানাচ্ছি, পরিবহনাধীন। ভাই আমি আপনাদের একটা একটা করে জিনিস শেখাবো, একদম মানে মাথায় এটা গেঁথে নেবেন, আশা করি 100% বুঝতে পারবেন। প্রথমে যে জিনিসটা, পরিবহনাধীন, ট্রানজিটের জমা, প্রতিমধ্যের জমা, তিনটে জিনিসই একরকম, তিনটে জিনিসই সেম বিষয়, তিনটে জিনিসের একই কাজ হয়। তো এই বিষয়টা কি আমাদের আগে জানতে হবে, পরিবহনাধীন, ট্রানজিটে জমা বা প্রতিমধ্যে জমা। বিষয়টা হচ্ছে ভাই, মনে করেন প্রাচীনকালে, আপনি কিন্তু প্রাচীনকালে বসে আছেন, সবসময় মনে রাখবেন, আপনি একজনের কাছে মাল বিক্রয় করেছেন বা পণ্য বিক্রয় করেছেন 100 টাকা। কত টাকা? 100 টাকা। এখন সে বলল কি ভাই যে আমি আপনার নগদ টাকা দেব না, আমি আপনার নগদ টাকা দেব না, আমি আপনাকে ব্যাংকে গিয়ে একটা চেক লিখে দিচ্ছি বা ব্যাংকে আমি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে দিচ্ছি ভাই। বুঝতে পেরেছেন? সে কিন্তু আমার দেনাদার। সে কি বললো ভাই যে আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিচ্ছি ব্যাংকে গিয়ে, আমি এখন নগদ টাকা নেই, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিব। তো সে কি করলো, মনে করেন আপনার তো বাসায় একটা ব্যাংকের বই আছে যেখানে আপনি লেখালেখি করেন, তো কি করলেন, এটা হচ্ছে আপনার বই। তো দেখেন ভাই, তো এই কথা যখনই ও বলবে তখনই আপনি ব্যাংকের জন্য যে বাসায় বইটি বানিয়েছেন সে বইতে আপনি সাথে সাথে কি করবেন, আপনি তো ভাবতেছেন ও আজ নয়তো কাল ও তো ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমার টাকা জমা দিবে, তো আপনি তো শিওর, তাহলে আপনি কি করতেছেন, আপনার নগদান বইতে আপনি জমা দিতেছেন ভাই। মানে আপনার নগদান বই থেকে ওই টাকা কিন্তু বেড়ে গেল, কারণ আপনি জানেন যে ও ব্যাংকে গিয়ে টাকা জমা দেবে। তো আপনি সাথে সাথে কি করলেন, নগদান বই থেকে 100 টাকা যোগ করে দিলেন। তো এইখানে মূল জানার বিষয়, দেখেন ভাই আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে দুইটা বই থেকে যে কোনো একটা বই আগে কাজ করবে এবং আরেকটা বই অর্থাৎ নগদান বই না হয় 5 বই ভবিষ্যতে কাজ করবে। এখন আপনারা কমেন্টে একটু জানাবেন, এই যে লেনদেন আগে কে কাজটি করেছে বা যোগ বিয়োগ আগে কে করেছে বা আগে কে জানতে পেরেছে এবং ভবিষ্যতে কে জানতে পারবে বলে মনে হয়, এইটুকু আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। যারা আছেন আমাকে একটু জানান, আপনার রেসপন্স না দিলে আমি জানতে পারবো না। আপনারা একটু জানান যে ভবিষ্যতে কোন বই এই লেনদেনটা সম্পর্কে জানতে পারবে ভবিষ্যতে। বা আপনারা একটু কমেন্টে জানান যে ভবিষ্যতে কোন বই এই লেনদেনটা সম্পর্কে জানবে। এখানে কিন্তু বর্তমানে নগদান বই জানতে পেরেছে 100, বর্তমানে নগদান বই 100 টাকা কিন্তু অলরেডি যোগ করে দিয়েছে, আর ভবিষ্যতে ব্যাংক এখানে জানতে পারবে। তো আপনাদের একটা লাইন বলেছিলাম যে ভবিষ্যতে যে জানতে পারবে
তার বই থেকে যোগ অথবা বিয়োগ করা হবে। তো ভবিষ্যতে জানতে পারছে এখানে ব্যাংক। তো ব্যাংক যখনই জানবে তখন এই পরিবহনাধীন ট্রানজিটে বা প্রতিমধ্যে জমা এই বিষয়টা যখন ওই দেনাদার ব্যাংকে গিয়ে উপস্থিত হবে তখন ব্যাংক কি করবে ভাই আপনারা একটু বলুন তো? ব্যাংক যোগ করবে নাকি ব্যাংক বিয়োগ করবে? অর্থাৎ এইটা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যাংক কর্মীরা তৈরি করতেছে। তো যখনই দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিবে তখনই কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। দেনাদার যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিবে তখনই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। তো এখন যখনই ওই দেনাদার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেবে ভবিষ্যতে তখনই ব্যাংক কর্মীরা কি করবে আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে 100 টাকা যোগ করে দিবে। তো তো এবার কি এবার হচ্ছে বলেছিলাম যারা ভবিষ্যতে জানবে তাদের বইয়ের সাথে যোগ অথবা বিয়োগ হয়। তো দেখেন বর্তমানে জেনেছিল বা তাৎক্ষণিকভাবে কাজ করেছিল নগদান ব্যাংক, এবং ভবিষ্যতে দেনাদার যখন ওই ব্যাংকে যাবে তখন ব্যাংক কাজ করবে। তো ব্যাংকের সাথে এবার যোগ হবে না বিয়োগ হবে এইটা হচ্ছে মূল বিষয়। তো দেনাদার যখন আমার ব্যাংকে টাকা জমা দিবে তখনই সিম্পলি আমার ব্যাংকে টাকা জমা হয়ে সেটা বৃদ্ধি পাবে। অর্থাৎ দেনাদার যখন টাকা দিবে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। টাকা বৃদ্ধি পাবে, টাকা বৃদ্ধি পেলে কি হয় যোগ হয়, এই যে এখানে যোগ হবে। তো এই যে পরিবহনাধীন ট্রানজিটে জমা বা প্রতিমধ্যে জমা এর কারণে কি হয় ব্যাংক বিবরণীতে যোগ হয়। তো ভাই এটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। তো ভাই এখানে একজন কমেন্ট করেছেন একটা আপু আরিনা আক্তার, তিনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে আগে যোগ করেছে আমানতকারী। আপু আপনি ঠিকই ধরেছেন, আপনি বুঝতে পারবেন আশা করি। তো আমানতকারী যদি আগে যোগ করে তাহলে ভবিষ্যতে অবশ্যই যোগ করবে ব্যাংক। এখন দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে অবশ্যই আমার কি হবে ব্যাংক বিবরণীতে কি হবে 100 টাকা যোগ হবে, এখানে 100 টাকা যোগ হবে ব্যাংক বিবরণীতে। ভাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। পরিবহনাধীন ট্রানজিটে জমা প্রতিমধ্যে জমা একটু ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ, কমেন্টে জানান, 1-2 জন জানালেই হবে। আচ্ছা আশা করি এটা সবাই ক্লিয়ার। তাহলে আমি সংক্ষেপে আবার একটু বলি, পরিবহনাধীন ট্রানজিটে জমা বা প্রতিমধ্যে জমা এইগুলো কি হয়, এইগুলো হচ্ছে যে আগে জানবে তার বইতে কোনো কাজ হবে না, যে ভবিষ্যতে জানবে তার বইতে কাজ হবে। তো এই বিষয়টা কি দেনাদার একজন ব্যক্তি আমার কাছ থেকে মাল ক্রয় করেছিল, সে অবশ্যই আমার দেনাদার, সে নগদ টাকা না দিয়ে বললো ভাই আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। তো যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিবে তার মানে পরে হচ্ছে ব্যাংক জানবে, ব্যাংক যখনই জানতে পারবে তখন আমার ব্যাংক বই থেকে কি হবে এটা যোগ হবে। অর্থাৎ ভবিষ্যতে যে জানবে তার বই থেকে যোগ হয়, তো ভবিষ্যতে জানতে পারবে ব্যাংক। তো ব্যাংক যখনই জানবে তখনই যোগ বা বিয়োগ হবে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আর এই জিনিসটা অবশ্যই কি দেনাদার যখন টাকা দেবে আমার ব্যাংক বিবরণী থেকে কি হবে সেই টাকাটা বৃদ্ধি পেয়ে যোগ হবে। ঠিক আছে, তো এই লেনদেনের কারণে কি হয় ব্যাংক বিবরণীতে যোগ হয়। এটা আসার মতো একটা প্রশ্ন, আশা করি সবাই ক্লিয়ার, কমেন্টে জানাবেন প্লিজ। আমি মুছে ফেললাম। তো এরপরে যে জিনিসটা আছে সে জিনিসটা হলো অপরিশোধিত বা বকেয়া চেক। তো দেখেন এ বিষয়টা কেমন, এই বিষয়টা হচ্ছে আগে কি ছিল ট্রানজিটে জমা প্রতিমধ্যে জমা, আপনি কারো কাছে বিক্রয় করেছিলেন অর্থাৎ সে ছিল দেনাদার। আর এই বিষয়টা হচ্ছে আপনি
কারো কাছ থেকে পণ্য ক্রয় করেছেন, ক্রয় করলে আপনি বললেন, মানে ওইটার উল্টো বললেন যে ভাই আমি আপনার নগদে টাকা দিব না, আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে একটা চেক লিখে দিচ্ছি, ওইটা আপনি তুলে নিয়েন, আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েন। ঠিক আছে ভাইয়া? তো কি বললাম যে আমি আপনার নগদ টাকা দিচ্ছি না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা, আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েন। তো কি করলাম, এটা হচ্ছে আমার বই আর এটা হচ্ছে ব্যাংকের বই, আমার বা নগদান বই। আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে নগদান বই, আর ব্যাংক যেটা তৈরি করে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী। তো দেখেন ভাইয়া, যখন বললাম যে ভাই তোমার আমি ব্যাংক অ্যাকাউন্টে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা তুলে নিও, তো এখানে আপনি বলেন তো যে এই লেনদেনটার ফলে আগে আমার নগদান বই জানবে নাকি, বা আমি জানবো নাকি ব্যাংক জানবে? অবশ্যই আমি জানবো, যেহেতু আমি বলেছি ওকে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবা বা আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা নিয়ে নিও, সেই তাৎক্ষণিকভাবে আমি কি করেছি বলেন তো, আমি কিন্তু আমার নগদান বইয়ে ধরেন আমি 100 টাকার মাল ক্রয় করেছি ব্যাংক চেকের মাধ্যমে, সাথে সাথে আমি নগদান বইতে কমাই দেবো। কেন কমাই দেবো? কারণ আমি তো ওই 100 টাকার চেক লিখে দিয়েছি, ওকে বলেছি ভাই তুমি পরে তুলে নিও, তো সাথে সাথে কি করলাম, আমার নগদান বই থেকে 100 টাকা বিয়োগ করে দিলাম। এবারে দেখুন, আমি কিন্তু আগে বলেছিলাম যে ভবিষ্যতে যে জানবে তার বই থেকে যোগ অথবা বিয়োগ হবে। এখন দেখেন ভবিষ্যতে কে জানতে পেরে, সেখান থেকে ভবিষ্যতে কিন্তু ব্যাংক জানবে, কারণ ওই পাওনাদার যখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে তখনই ব্যাংক জানবে, এর আগে কিন্তু জানতে পারবে না। তো যখনই জানবে তখনই কি আমার ব্যাংক কিন্তু কমে যাবে, ব্যাংকের জমা টাকা কমে যাবে। কমে গেলে কি হয় ভাই, কমে গেলে সিম্পলি ব্যাংক বিবরণী থেকে বাদ যাবে। তো এই যে বাদ যাবে। তো আবার একটু বলি, অপরিশোধিত চেক বা বকেয়া চেক হলো আমি একজনের কাছ থেকে মাল ক্রয় করেছি, কিন্তু বললাম ভাই নগদ টাকা দেবো না, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা চেক লিখে দিচ্ছি, ওইখান থেকে তুলে নিও। এখন সাথে সাথে জানতে পেরেছে কে, এই বিষয়টা কিন্তু নগদান বইবে আমি জানি, কারণ কাজটা আমি করেছি। করার পরে এবার কি হলো, ওই পাওনাদার একদিন বা 2 দিন পরে গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবে, যখনই তুলে নিবে তখনই ব্যাংক জানতে পারবে, আর ভবিষ্যতে যে জানবে তার বই থেকে যোগ অথবা বিয়োগ হবে। এখন বিষয় হচ্ছে ব্যাংক থেকেই তো যোগ অথবা বিয়োগ হবে, এখন মূল কথা হলো যোগ হবে নাকি বিয়োগ হবে। এখন সিম্পল একটা ছোট মানুষের মতো কথা, যে পাওনাদার যখন কেউ আমাদের কাছে টাকা পাবে, তাকে যদি টাকা দিই তাহলে আমার ক্যাশ থেকে টাকা কিন্তু কমে যাবে, তাহলে ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে, কারণ যখনই টাকা তুলে নেবে সিম্পলি তখন সেটা ব্যাংকের থেকে টাকা কমে যাবে, আর কমে গেলে বিয়োগ হয়। তাহলে এইটার ফলে অর্থাৎ অপরিশোধিত বা বকেয়া চেকের ফলে কি হয়, আমার ব্যাংক বিবরণী থেকে টাকা কমে যাবে, তাহলে ব্যাংক বিবরণী থেকে টাকা কমে যাবে। তাহলে এই লেনদেনের ফলে কি হবে, ব্যাংক বিবরণী থেকে 100 টাকা বাদ যাবে। ভাই ক্লিয়ার কেন একটু জানাবেন, কমেন্টে জানাবেন একটু। ভাই ক্লিয়ার কেন একটু জানাবেন প্লিজ, সবাই একটু রেসপন্স করেন যে কয়জন আছেন। এই তো ভাই অনেকে অনেকে 2-3 জন বলতেছেন, এই 2-3 জন আমারই সম্পদ ভাই, আমি যদি একজনের বোঝাতে পারি তাহলে এটা আমার সম্পদ, সে যদি চান্স পায় আমার যদি দোয়া করবে ভাই, এইটুকু আমার জন্য অনেক। আশা করি সবাই বুঝতে পারতেছেন, আর না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আবার পুনরায় বুঝিয়ে দেব। তো এটা আমি মুছে ফেললাম। ভাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি আপনাদের বলতেছি, রাবিতে বলেন, জিএসটি বলেন, চবে বলেন, সাত কলেজ বলেন, ভাই এখান থেকে 100% প্রশ্ন আসবে। অন্যান্যবার এই অধ্যায়টা ইম্পর্টেন্ট না থাকলেও এইবার কিন্তু এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া।
কি মাথায় রাখতে হবে কিন্তু। আপনি যদি 1 ঘন্টা এখানে ব্যয় করে যদি 2 মার্ক পেয়ে যান তাহলে কার লাভ? এটা কিন্তু আপনারই লাভ, আমারও লাভ আছে, কারণ আমার জন্য আপনি দোয়া করবেন পরে। এবার আসি এনএসএফ চেক। নট সাফিসিয়েন্ট ফান্ড। আচ্ছা, একজন বলতেছেন আপনাকে ক্লিয়ার দেখা যায় না। ভাই বোর্ড দেখা যাচ্ছে কিনা এইটুকু জানাবেন। বোর্ড দেখা গেলে হবে, আমাকে দেখার দরকার নেই। বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আর আপনারা এটা একটু দেরি করে এসেছেন ভাই, অনেকে দেরি করে এসেছেন, এজন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি প্রথম থেকে অনেক বুঝিয়েছি ভাইয়া, আপনারা যারা লেট করে এসেছেন আপনারা পরে গিয়ে একটু প্রথম থেকে ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা ভাইয়া, ওকে, আমার দেখার দরকার নেই, আমার ফেস দেখে লাভ নেই। বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা এইটুকু জানাবেন। তো দেখেন এনএসএফ চেক এই জিনিসটা কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ কি, যে তহবিলে পর্যাপ্ত টাকা নেই, মানে অপর্যাপ্ত টাকা। তো বিষয়টা কেমন, মনে করেন যে প্রথমে ট্রানজিটে জমার মতো কি করেছে, আমি একজনের কাছে বিক্রয় করেছি। বিক্রয় করার ফলে কি হলো, যে উনি বললো ভাই আমি একটা চেক লিখে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে। ঠিক আছে, তো আমি একটু লিখে বোঝাই। তো এটা কিন্তু করতে পারে, ফুল মিনিং কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটুকু একটু সবাই নোট করতে চাইলে করতে পারেন। এটা ফুল মিনিং করতে পারে নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ চেক। ছোট করে লিখি ভাই, ছোট বোর্ড তো সম্পূর্ণ ধরে না। নট সাফিসিয়েন্ট ফান্ড বিষয়টা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমার বই, এটা হচ্ছে ব্যাংকের বই, আমার বা নগদান বই, ব্যাংক বা পাস বই। এখন কি হলো, আমি একজনের কাছে মাল বিক্রয় করেছি। এখন সে বলল, যার কাছে আমি মাল বিক্রয় করি সে তো আমার দেনাদার। তো দেনাদার বললো ভাই আমি আপনাকে একটা চেক লিখে দিচ্ছি, চেকটা নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবেন। তো আমি কি করলাম, 100 টাকার মাল বিক্রি করলাম। মাল বিক্রি করে ওর কাছে চেক লিখে নিলাম। ভবিষ্যতে গিয়ে কী করবো, আমি ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেব। টাকাটা তুলে নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবো। এখন কি বলেন তো, এই বিষয়টা সর্বপ্রথম জানে কে? সর্বপ্রথম জানি আমি বা নগদান বই। তো এই বিষয়টা জানার পরে আমি কি করলাম, আমি আমার বই থেকে 100 টাকা যোগ করলাম, যেহেতু বলেছে একটা চেক লিখে দিয়েছে যে ভবিষ্যতে গিয়ে আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিন, সে পাওনাদার এই কথা বলেছে। আর বলার সাথে সাথে আমি কি করলাম, নগদান বইতে 100 টাকা আমি যোগ করলাম, কারণ কি আমি ভবিষ্যতে টাকা পাবো, সাথে সাথে আমি যোগ করে নিলাম। এখন ভাই ব্যাপারটা হলো কি, আমি যখন ওই চেকটা নিয়ে টাকা তুলতে গেলাম তখন দেখলাম ওই মকলেসের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, এখন কি হলো, আমার কোনো কি আর করা আছে ভাই, ওই মকলেসের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে? আমি সোজা গেলাম, গুটি গুটি পায়ে গেলাম, ব্যাংক বললো টাকা নেই, ওই মকলেসের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এখন কি করলাম, টাকা নেই, তাহলে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়েছে? আমার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা বাড়বে? ওর কাছে যদি টাকা নাই বা নিতে পারি। আবার কি করলাম, আবুল মার্কা মানে আবার বাড়ি চলে আসলাম, এখান থেকে আবার গুটি গুটি পায়ে চলে আসলাম। এখন আমিও তো এক আবুল হয়ে গেছি। এবার আমি কি করবো, যে টাকা আমি যোগ করেছি আসলে কি যোগ করার যোগ্য? আসলে কি ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা পাইছি? ও মকলেসের ব্যাংক অ্যাকাউন্টে টাকাই নেই, তাহলে আমি পাবো কিভাবে? আবার ও ব্যাংক থেকে আবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আমি কি করব, এই যে 100 টাকা যোগ করেছি এইটা তো আবার কমিয়ে ফেলতে হবে, না কমালে কি হবে? আমি যেহেতু টাকা পাইনি, আমার কি ব্যাংকে টাকা বেড়েছে নাকি? বাড়েইনি। তাহলে কি করব, এই যে টাকাটা আমি প্রথমে বাড়িয়েছিলাম এই টাকাটা আবার আমার কমিয়ে ফেলতে হবে। তো আমি কি করব, নগদান বই থেকে আবার 100 টাকা বিয়োগ করব, তাহলে লাভ কত হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে এই যে এনএসএফ চেক বা অপর্যাপ্ত তহবিল বা নট সাফিসিয়েন্ট ফান্ড, এটা কি হয়, এটা হচ্ছে নগদান বই থেকে মাইনাস যায়।
ভাই কি বললাম, নগদান বই থেকে মাইনাস যায়, তাহলে এর ফলে কি হবে, নগদান বই থেকে বিয়োগ হবে। এনএসএ ফান্ড বা নট সাফিসিয়েন্ট ফান্ড বা হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক, এর ফলে আমার কি হবে, নগদান বই থেকে বিয়োগ হবে। আমি কেন আপনাদের উদাহরণের সাথে বোঝাচ্ছি ভাই, চোখের সামনে কোনো জিনিস ভাসে তুললে সেই জিনিসটা সবসময় মনে থাকে, এই কারণে উদাহরণ দিয়ে জানাচ্ছি। আর এই বিষয়টা একটা জটিল, এজন্য আপনাদের মনে রাখা সহজ করার জন্য আমি কিন্তু এক একটার জন্য এক একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেন পরীক্ষার হলের উদাহরণটা আপনার মাথায় চলে আসে। মুখস্থ করবেন না ভাই, টেকনিক্যালি শিখবেন। আমি কিন্তু এভাবেই বুঝতাম আর এভাবেই ম্যাথ করতাম। তো এইটা আশা করি সবাই বুঝতে পারছেন। একটু কমেন্টে জানাবেন ভাই, প্লিজ রেসপন্স করুন, এটা জানতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করুন। ভাই একটু জানান যে এই এনএসএফ ফান্ডটা বুঝতে পেরেছেন কিনা, কেন নগদান বই থেকে বিয়োগ হলো একটু জানাবেন। ভাই একজন বলেছেন নামটা জোস। ভাই মকলেজ আমাদের একটা টিচারের নাম ছিল আমরা যখন স্কুলে পড়তাম, তো স্যারের নামটা মনে পড়লো হঠাৎ, তো ব্যঙ্গ করে না, মকলেজ আমি একটা উদাহরণ দেওয়ার জন্য নামটা বলেছি। ওকে ভাইয়া, অনেকে কমেন্ট করতেছে, বুঝতে পেরেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি মুছে দিলাম ভাইয়া, সামনে অগ্রসর হব। ক্লাসে কতক্ষণ হয়েছে দেখতো আনাস? কতক্ষণ হয়েছে? আচ্ছা, আধা ঘন্টা অলরেডি কমপ্লিট। আচ্ছা ভাই, আমি এতক্ষণ ধরে আপনাদের তিনটে বিষয় জানাইছি, তিনটে বিষয়। তো তিনটে বিষয়ের মধ্যে কি ছিল, প্রথমে ট্রানজিটে জমা, পথিমধ্যে জমা, 2 নম্বরে ছিল বকেয়া চেক, অপরিশোধিত চেক, আর 3 নম্বরে হচ্ছে এনএসএফ ফান্ড। তিনটা আমি জানিয়েছি। এবার আপনাদের জানার বিষয় হচ্ছে মেমোরান্ডাম। মেমোরান্ডাম আপনাদের 40% অলরেডি জেনে গেছেন। এবার আমি শেখাবো মেমোরান্ডাম। তো মেমোরান্ডাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট, আরটা হচ্ছে ক্রেডিট। তো দেখেন ভাই, মেমোরান্ডাম কয়টা? মেমোরান্ডাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। তো এই মনে রাখবেন যে মেমোরান্ডাম করে সবসময় ব্যাংক। মেমোরান্ডাম করে কে? ব্যাংক। মেমোরান্ডামের কাজগুলো অলওয়েজ করে ব্যাংক, অর্থাৎ এটা আগে জানে হচ্ছে ব্যাংক আর পরে জানে হচ্ছে আমি। তো এই মেমোরান্ডামের কাজ করে ব্যাংক। তো মেমোরান্ডাম দুই প্রকার, মেমোরান্ডাম হচ্ছে একটা ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, ঠিক আছে? তো দেখেন একটু 1 মিনিট, আচ্ছা দেখেন মেমোরান্ডাম কাজ করে কে? ব্যাংক। তো একটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, একটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। তো সবসময় ভাই আপনারা তো ছোটবেলা থেকে জাবেদা শিখে আসছেন যে ব্যয় অলওয়েজ কোন দিকে যায়? ডেবিট সাইডে যায়। আর আয় অলওয়েজ কোন দিকে যায়? ক্রেডিট সাইডে যায়। তো মনে রাখবেন যেটা ডেবিট মেমোরান্ডাম সেটা হচ্ছে আমার জন্য ব্যয়, আর যেটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম সেটা আমার জন্য আয়, এইটুকু মনে রাখবেন। আর এই মেমোরান্ডামের কাজগুলো সর্বপ্রথম করে ব্যাংক এবং ভবিষ্যতে জানতে পারি আমি। আমি একটা উদাহরণ সহ আপনাদের বোঝাই। মনে করেন ব্যাংক জমার সুদ, ব্যাংক কি করলো? ব্যাংক জমার সুদ আমাকে দিল। এখন এই কাজটা সর্বপ্রথম কে জেনেছে বলেন তো? আমি কিন্তু আপনাদের পূর্বেই বলেছি প্রাচীনকালে চলে যাবেন। তো প্রাচীনকালে যখন আমার ব্যাংক জমার উপরে সুদ দিবে তখন কি আমার মোবাইলে এসএমএস আসবে? কখনো মোবাইলে এসএমএস আসবে না। আমি যখন ব্যাংকে যাব বা ওরা যখন চিঠি পাঠাবে তখন আমি জানবো। তো ব্যাংক জমার উপর সুদ, এই কাজটি সর্বপ্রথম জানে ব্যাংক।
আর এই কাজটি সর্বপ্রথম করেছে কে? ব্যাংক। আর সর্বপ্রথম ব্যাংকে কাজ করায় এটা হচ্ছে একটা মেমোরান্ডাম, অর্থাৎ ব্যাংক সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে মেমোরান্ডাম। এবার আমাকে বুঝতে হবে এটা ডেবিট মেমোরান্ডাম নাকি এটা ক্রেডিট মেমোরান্ডাম। ভাই আপনি সিম্পলি বোঝেন, ব্যাংক জমার সুদ আমার এক প্রকার কি? এক প্রকার এটা আমার ব্যয় হচ্ছে নাকি আয় হচ্ছে? এটা আমার সিম্পলি ব্যাংক জমার উপরে যদি সুদ হয় তাহলে এটা আমার অলরেডি আয়। ব্যাংকে জমা টাকার উপরে যদি আমি সুদ পাই তাহলে এটা আমার একটা আয়, তাই এটা হচ্ছে একটা ক্রেডিট মেমোরান্ডাম। ঠিক আছে? আচ্ছা ভাই আমি কমেন্টগুলো একটু পড়ি। একজন কমেন্ট করেছেন শাহিন আলম। শাহিন আলম বলেছেন, কারণ ব্যাংক অ্যাকাউন্টের পর্যাপ্ত টাকা নাই, কিন্তু আগে আমি নগদান বইতে বাড়াইছি, তাই এখন ব্যাংকের সমান করতে হলে নগদান থেকে কমাতে হবে, ওর দ্যাট বিয়োগ হবে। হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পারছেন ভাই, ওই বোন সরি, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, মানে পূর্বে যেটা শিখাইছিলাম আর কি ওই কমেন্টটা। ঠিক আছে? আচ্ছা দেখুন আমি শুরু করি, কন্টিনিউ করি। তো ঠিক আছে, দেখা যাচ্ছে তো এই যে ব্যাংক জমার সুদ, এই কাজটি করেছে প্রথমে ব্যাংক, আর ব্যাংকটি প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে কি? মেমোরান্ডাম। এখন মেমোরান্ডাম দুই প্রকার, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট মেমোরান্ডাম আমার জন্য ব্যয়, ক্রেডিট মেমোরান্ডাম আমার জন্য আয়। তো দেখেন ব্যাংক জমার উপরে সুদ এটা আমার জন্য ব্যয় নাকি আয়, একটু কমেন্টে জানাবেন। সাধারণ চোখ এটা আমার জন্য ব্যয় নাকি আয়, একটু কমেন্টে জানাবেন। একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানাবেন। এই তো ভাইয়া, ভাই বোন অনেকের রেসপন্স পাচ্ছি আমি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেকে আই বলতেছেন। তার মানে কি? এইটা আমার জন্য একটা ক্রেডিট মেমোরান্ডাম, এটা আমার জন্য একটি ক্রেডিট মেমোরান্ডাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার সংক্ষেপে একটু আপনাদের বোঝাই। তো দেখেন মেমোরান্ডামের কাজগুলো কি? সর্বপ্রথম মেমোরান্ডাম করে ব্যাংক, অর্থাৎ এই কাজটি সর্বপ্রথম করে ব্যাংক। তো ব্যাংক যখন করে তাকে বলা হয় মেমোরান্ডাম। আচ্ছা একজন, হ্যাঁ আপু, কি আপু বললেন নামটা যেন? শাহিন আলম। হ্যাঁ আপু আপনি ঠিকই বলছেন যে ব্যাংক আমার অজান্তে টাকা বাড়াইছে, তার মানে এই কাজটি প্রথমে কে করেছে বলেন তো? এই কাজটি প্রথমে করেছে ব্যাংক। তাহলে কি আমি প্রাচীনকালে কি আমি বুঝতে পারবো যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়াইছে কিনা? অবশ্যই আমি জানতে পারবো না। আমি বর্তমান যুগে হলে SMS প্রদান করে দিত। তো ব্যাংক যেহেতু করেছে সেটা হচ্ছে মেমোরান্ডাম, আর এটা আমার জন্য একটা আয়, তাই আই অলওয়েজ ক্রেডিট মেমোরান্ডামে যাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাই সামনে। তো এবার আমি একটা ইউনিভার্সিটির প্রশ্ন আপনাদের জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় 18-19-এ পড়েছিল, কোনটি ডেবিট মেমোরান্ডাম নয়? তো অপশানে আছে সার্ভিস চার্জ। সবাই একটু জানাবেন, কমেন্টে জানাবেন, আমি বোঝাচ্ছি তবুও একটু কমেন্টে জানাবেন। NSF 3-এ আছে প্রিন্টিং খরচ, এবং 4-এ আছে অর্জিত সুদ। তবে প্রশ্ন হচ্ছে যে কোনটি ডেবিট মেমোরান্ডাম নাই, মানে কোনটি আমার জন্য ব্যয় নয়, কোনটি আমার জন্য ব্যয় নয় অর্থাৎ সমান সমান আয়, কোনটি আমার জন্য আয়। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে এর মধ্যে অ্যান্সার কোনটা হবে। আমি আপনাদের বোঝাচ্ছি, তবু আপনারা একটু জানাবেন।
সবাই একটু কমেন্টে জানাবেন এখানে 1 2 3 4 কোনটা হবে। আচ্ছা, এখানে অনেকে কমেন্টে বলেছেন যে অ্যান্সার হবে 4। আসলে আপনি সঠিকটা ধরেছেন। এখন কেন হলো যারা যারা বুঝতে পারেননি আমি তাদেরকে বোঝাচ্ছি। তো দেখেন ভাইয়া, মেমোরান্ডামের কাজগুলো আগে করে কারা? আমার অজান্তে আগে করে কারা? মেমোরান্ডাম করে ব্যাংক। তো ব্যাংক যেহেতু মেমোরান্ডাম করে, তো দেখুন তো সার্ভিস চার্জ, এটাও কিন্তু সার্ভিস চার্জ। ব্যাংকে টাকা জমা রেখেছেন, বার্ষিক বা মাসিক একটা ওদের চার্জ দিতে হয়, ওরা তো ফ্রি ফ্রি টাকা রাখবে না। তো যখন সার্ভিস চার্জ ব্যাংক কাটবে, অবশ্যই এটা মেমোরান্ডাম, কিন্তু এটা সার্ভিস চার্জ আমার জন্য একটা কি ব্যয়, অর্থাৎ এটা কিন্তু ডেবিট মেমোরান্ডাম। কিন্তু এখানে বলেছে কোনটা ডেবিট মেমোরান্ডাম নয়, এটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। এনেছে এখানে ব্যাংকের কোনো কাজ নাই, ওর মানে আমার দেনাদারের ব্যাংক অ্যাকাউন্টের পর্যাপ্ত টাকা না থাকে আমি ফিরে চলে এসেছি, এখানে ব্যাংকের কোনো কাজ নেই। তারপর হচ্ছে প্রিন্টিং খরচ, আমার বলেছে যে কোনটা ব্যয় নয়, তো প্রিন্টিং খরচ, ব্যাংক প্রিন্টিং খরচ করেছে, কিন্তু এটা কি, এটা আমার জন্য একটা খরচ, এটা আমার জন্য ব্যয়, এক প্রকার ব্যয়, কিন্তু আমার চেয়েছে কোনটা ব্যয় নয়। এবার দেখুন অর্জিত সুদ, এই কাজটাও কে করেছে? ব্যাংক জমার উপরে আমি সুদ পেয়েছি, এই সুদ হচ্ছে ব্যাংক লিপিবদ্ধ করেছে আমার আগে, আমার অজান্তে, তাহলে এটা অবশ্যই মেমোরান্ডাম। এবার ডেবিট নাকি ক্রেডিট আমি চিন্তা করি, এটা হচ্ছে অর্জিত সুদ, আমার জন্য আয়, আর আয় সবসময় কোন দিকে যায়? ক্রেডিট সাইডে যায়, আর ক্রেডিট সাইডে যাওয়ার কারণে এটা কি, এটা হচ্ছে আমার জন্য একটা ক্রেডিট মেমোরান্ডাম, অর্থাৎ এটা ডেবিট মেমোরান্ডাম নয়। অর্থাৎ এই কারণে অ্যান্সার হলো অর্জিত সুদ। তো যারা যারা অ্যান্সার করতে পেরেছেন সবাইকে অভিনন্দন। তো বুঝতে পেরেছেন কেন একটু জানাবেন। আচ্ছা, প্রিন্টিং খরচটা কি? একজন বলেছেন প্রিন্টিং খরচটা কি? যে প্রিন্টিং খরচ এটা আপনার জানার বিষয় না এক প্রকার, তো আপনি মনে রাখবেন যে প্রিন্টিং খরচ শেষে যেহেতু খরচ লেখা আছে, কোন এক প্রিন্টিং, ব্যাংকের দলিলপত্র আদি প্রিন্টিং করতে হয়, বা অনেক কার্যকলাপ করার জন্য যেসব কাগজপত্র অনেক কিছু প্রিন্টিং করতে হয় বা ছাপাতে হয়, এই ধরনের একটা খরচ বলে লিখে দিয়েছে। তো সিম্পলি আমরা তো বুঝতে পারছি এটা একটা খরচ, এটা আমার হিউজ পরিমাণ জানার দরকার নেই। খরচ মানে এটা ডেবিট মেমোরান্ডাম। মনে করেন এটা ব্যাংক করেছে, প্রিন্টিং খরচটা ব্যাংক করেছে, আমার দলিলপত্র দিয়ে অনেক কার্যক্রম করতে গিয়ে ওরা যেসব প্রিন্ট করেছে, প্রিন্টিং করার কারণে একটা খরচ হয়েছে, অবশ্যই এটাকে ডেবিট মেমোরান্ডাম। আর পিছনে যেহেতু খরচ লেখা আছে তার মানে এটা ডেবিট মেমোরান্ডাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো কমেন্টে জানাবেন। আচ্ছা, শাহিন আলম হোসেন, সরি লেখা ভুল দেখছি, আমি ভাবছি পাইনি। আচ্ছা ঠিক আছে, ভুল ভুল, আপনি পরীক্ষার হলে ভুল না দেখলেই হলো। আচ্ছা, আমি সামনে অগ্রসর হই। তো দেখুন আমি বললাম মেমোরান্ডাম, তো মেমোরান্ডাম জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কাজগুলো আগে ব্যাংক করে। তা ব্যাংক, আমি কয়েকটা মেমোরান্ডামের উদাহরণ দিই, যেমন থাকতে পারে তো সিম্পলি আপনারা মনে রাখবেন যে ব্যাংক কর্তৃক মানে যে কাজগুলো আগে ব্যাংক জানে সেইগুলো হচ্ছে মেমোরান্ডাম, যে কাজগুলো ব্যাংক আগে জানে সেগুলো হচ্ছে মেমোরান্ডাম। তো মেমোরান্ডামের কাজগুলো আগে জানে ব্যাংক, আর ভবিষ্যতে জানে নগদান বই বা আমি। এখন মেমোরান্ডামের কাজগুলো নগদান বই থেকে যোগ হবে অথবা বিয়োগ হবে। এবার আমি আপনাদের কিছু কিছু উদাহরণ দিয়ে জানাচ্ছি। তো দেখেন ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যামেরা নড়তেছে নাকি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
এই 8-9 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন পড়েছিল, আমি আপনাদের ওইটা প্র্যাকটিস করাচ্ছি। মেমোরান্ডাম সবসময় মনে রাখবেন, ব্যাংক আগে জানে আর পরে জানে নগদান বই, আর যেই ভবিষ্যতে জানে তার বই থেকে যোগ অথবা বিয়োগ হয়, এটুকু মাথায় রাখবেন অলওয়েজ। এটা হচ্ছে মূল জিনিস। তো দেখেন ভাইয়া, প্রশ্ন হলো ব্যাংক সমন্বয় বিবরণীতে সার্ভিস চার্জ কি করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীতে সার্ভিস চার্জ কি করা হয়। তো আপনাদের একটা টেকনিক দিয়েছিলাম, এটা অবশ্যই একটা মেমোরান্ডাম। তো আমার টেকনিক খাটাতে পারেন যে কি, যে ভবিষ্যতে কে জানবে এই বিষয়টা আগে কে জানে বলেন তো, ব্যাংক নাকি আমি? একটু কমেন্টে জানাবেন সার্ভিস চার্জ সর্বপ্রথম কে জানে, বা সর্বপ্রথম লেখালেখি করেছে কে, ব্যাংক লিখেছে নাকি আমি লিখেছি, বা সর্বপ্রথম কে জানে, এটুকু আপনারা জানাবেন। তো একটু জানাবেন এই কাজটা সর্বপ্রথম কে জানে, ব্যাংক জানে নাকি আমি জানি? আপনারা কিন্তু প্রাচীনকালে বসে আছেন। আচ্ছা ভাইয়া, অনেকে বলতেছেন ব্যাংক, আবার অনেকে বলতেছেন আমি। ভাইয়া আপনাদের ক্লিয়ার করি বিষয়টা। তো আমি বলেছি আপনি সবসময় প্রাচীনকালে যাবেন, যেখানে কোনো মোবাইল নেই, কোনো কম্পিউটার নেই। তো আপনার ব্যাংকে টাকা আছে, সেই জমা টাকার উপরে সুদ দিছে ব্যাংক। তো ব্যাংক কিন্তু প্রতি মাসে বা প্রতি বছরে আপনার জমা টাকার উপরে কিন্তু আপনাকে না জানিয়েই ও কিন্তু ওর নিয়ম অনুযায়ী জমা দিতেই থাকে, জমা দিতেই থাকে, জমা দিতেই থাকে। এখন আপনি যেদিনই ব্যাংকে যাবেন সেদিনই বুঝতে পারবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট টাকা জমা হয়েছে। তাহলে প্রথমে কে জানে বলুন তো? প্রথমে জানে ব্যাংক। কারণ কি, ওরা মাস গেলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা জমা দিয়ে দেবে, মানে ব্যাংক জমার উপরে সুদ প্রদান করবে। তাহলে আগে জানে কে? আগে জানে হচ্ছে ব্যাংক। আগে জানে ব্যাংক, মানে 1 নম্বরে কে জানে? 1 নম্বরে জানে ব্যাংক। এবার ভবিষ্যতে জানবে কে? ভবিষ্যতে জানবো আমি। যেদিনই আমি ব্যাংকে যাব সেই দিনই আমি জানতে পারবো আমি ব্যাংকের জমা টাকার উপর সুদ পেয়েছি। তাহলে ভবিষ্যতে কে জানে? আমি। আর ভবিষ্যতে যে জানে তার বই থেকে যোগ অথবা বিয়োগ করতে হবে। ভবিষ্যতে যে জানে তার বই থেকে যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে ভবিষ্যতে জানি আমি, আর আমি কোন বই তৈরি করি? নগদান বই তৈরি করি। এবার মূল কথা হলো নগদান বইতে যোগ হবে নাকি নগদান বই থেকে বিয়োগ হবে। দেখুন ভাই, ব্যাংক জমা টাকার উপরে যখন আপনি সুদ পাবেন তখন আপনার অ্যাকাউন্টটাকে ব্যাংক অলরেডি যোগ করে দিয়েছে। এখন আপনি যখনই জানবেন ভবিষ্যতে, তখনই নগদান বইতে আপনি কি করেন ভাই? যোগ হবে নাকি বিয়োগ হবে একটু জানাবেন কমেন্টে। তো একজন কমেন্ট করেছেন এখানে, শাহিন আলম, সেটা হচ্ছে কোথায় গেল, যেদিন যাব সেদিন কেন, তার আগেই তো ব্যাংক লিখিত বিবরণীর মাধ্যমে আমাকে জানাই দেবে। আপু আপনাকে আমি আগেই বলেছি আপনি প্রাচীনকালে চলে যান, এটা বর্তমান সময় না, প্রাচীনকালে চলে যান। তখন মোবাইল ছিল না, তখন কোনো ইলেকট্রনিক জিনিস ছিল না, কিন্তু তখন কি হবে, আপনার চিঠি পাঠাতেও দেরি হবে। আপু আপনাকে লিখিত বিবরণী দিলেও কি হবে, আপনার কিন্তু কাজটি আগে জেনেছে। আপনার লিখিত বিবরণী দিতেও তো সময় লাগবে 2-3 ঘন্টা, কথার কথা 2-3 ঘন্টা, কিন্তু আগে জানে কে? ব্যাংক। কিন্তু ওই যে 2-3 ঘন্টা পরে আমি জানবো, তখনই তো যোগ বিয়োগ করবো। আপনাকে বলেছি ভবিষ্যতে কে জানবে, তো 1 মিনিট পরেও কিন্তু ভবিষ্যৎ। তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যখনই দিবে সেটাই কিন্তু আমার ভবিষ্যৎ, আর ভবিষ্যতে জানবো আমি। আর আমি যদি জানি তাহলে নগদান বইতে যোগ হবে না বিয়োগ হবে, এইটুকু হচ্ছে জানার বিষয়।
আচ্ছা আপু না ভাইয়া, ওকে ওকে ভাইয়া হবে। পড়াতে পড়াতে একটু সমস্যা হয় ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন যখন আমি ভবিষ্যতে এই যে ব্যাংকে জমা টাকার উপর সুদ পাচ্ছি, তখন আমি কি করব? দেখেন যখন এই সার্ভিস চার্জ, আমার এখানে একটু ভুল হয়েছে, জমা টাকা হবে। আচ্ছা, যখন এই ব্যাংক জমা টাকার উপর আমি সুদ পাবো, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা শাহিন আলম ভাই, ক্লিয়ার একটু জানাবেন, ক্লিয়ার কিনা একটু জানাবেন, আমি চেষ্টা করতেছি। লাইট থেকে মাস মানে কি জানিস, এটা ফোকাস নিচ্ছে আর কি। ভাই এবার একটু জানাবেন ক্লিয়ার কিনা। হয়েছে আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, অনেকে বলতেছেন ক্লিয়ার। তো দেখেন যখন এই ব্যাংক জমার উপর আমি সুদ পাবো, তখনই ব্যাংক অলরেডি কিন্তু আমার হিসাব থেকে যোগ করেছে। এবার আমি যখনই জানবো ভবিষ্যতে, তখনই কিন্তু নগদান বইতে আমি যোগ করব, ঠিক আছে? যেহেতু ব্যাংক জমার উপর আমি সুদ পাইছি, এই টাকাটা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে দিয়েছে, তাই আমিও আমার বইতে কি করব, বৃদ্ধি করে দিব। তাহলে আমার বই তো 100 টাকা হোক 200 টাকা হোক, যত টাকা পাবো যোগ করে দিব। তাই এই লেনদেনের কারণে কি হয়, নগদান বইয়ের সাথে যোগ হয়। শাহিন আলম ভাই বলেছেন যখন আমি সুদ পাবো তখন ব্যাংক বইতে বাড়াই দিছে আমার অজান্তে, পরে যখন আমি ব্যাংকে যাই তখন আমাকে জানাই, তারপর আমি নগদান বইতে বাড়াই। হ্যাঁ গুড গুড ভাই, বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর বুঝতে পারছেন। যে মানে আমি এটাই বোঝাতে চেষ্টা করতেছি যে আমি যখনই পরে জানবো, ভবিষ্যতে জানবো, তখনই কিন্তু আমি আমার নগদান বইতে বাড়াই দিব। এই জিনিসটা অনেকে বোঝে না, না বোঝার কারণে ভুল করে এর সাথে ওর সাথে যোগ বিয়োগ করে আন্দাজে মেরে দেয়। তো ভবিষ্যতে আমি জানবো মানে আমার নগদান বই থেকে আমি বাড়াই দিব। তখন আমি 2 মিনিট নিয়ে নিচ্ছি, আমি একটু মানে এমনি গরম, পরে দরজা বন্ধ, ফ্যান চলতেছে না, প্রচুর ঝামেলা, ফ্যান চলে আবার আপনারা শুনতে পাবেন না। তো 2 মিনিট আমি একটু রেস্ট নিয়ে নিই। এখনো অনেক কিছু জানার বিষয়, সাথে থাকবেন। যারা শেখার যারা চেষ্টা করতেছেন তারা সাথে থাকবেন। তো আমি আপনাদের একটা অঙ্ক দিয়ে যাচ্ছি, এটা আপনারা কমেন্টে জানাবেন যে কি হবে। তো এটা আমাকে একটু জানাবেন যে ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ, এটা নগদ বা ব্যাংকের সাথে যোগ হবে না বিয়োগ হবে, একটু জানাবেন। ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ। তো আমি 1 মিনিট পরে আপনাদের আসতেছি, আপনারা কমেন্টে জানান অ্যান্সার কোনটা হবে।
ভাই 1 মিনিট আসতেছি, 1 মিনিট। তো এখানে অনেকজন কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো একটু পড়ি। সেটা হচ্ছে বিয়োগ এস কে সাজু আহমেদ বিয়োগ, ফিরোজ ফারহান নগদান বিয়োগ, আবদুল্লাহ নোমান নগদান বিয়োগ করতে হবে, আরিনা আক্তার নগদ বই থেকে বাদ যাবে, ফিরোজ ফারহান নগদান বিয়োগ। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, আপনারা তো সবাই বুঝতে পারছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। তার মানে আমি বুঝে নিলাম আপনারা বুঝতে পেরেছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে দেখুন, প্রথমে কাজটি করেছে কে? আচ্ছা, শাহিন আলম, ব্যাংক বিদ্যুৎ বিল পরিশোধ করায় ব্যাংকের বইতে টাকা কমে গেছে, তার মানে ব্যাংক এর সমান করতে হলে নগদান বই থেকেও কমাইতে হবে, তাহলে সমান হবে। আচ্ছা আপু, এই ভাই শাহিন আলম ভাই, হচ্ছে আপনি ঠিক বলেছেন। যেহেতু প্রথমে আমি কিন্তু আপনার মানে প্রথমে ব্যাংক কিন্তু এই টাকাটা কমিয়ে দিয়েছে, প্রথমে কিন্তু এই ব্যাংক টাকাটা কমিয়ে দিয়েছে। এই যে ব্যাংকের বই, ও কিন্তু অলরেডি টাকাটা কমিয়ে দিয়েছে। আর প্রথমে কাজটি করেছে কে? প্রথমে কাজটি করেছে ব্যাংক। আর এই ভবিষ্যৎ বা পরে কাজটি করবে কে? ভবিষ্যৎ বা পরে কাজটি করবে নগদান বই। পরে কাজটি করবে কে? পরে কাজটি করবে নগদান বই। তাহলে পরে যখন আমার নগদান বই করবে, প্রথমে যে কাজটি করেছিল ব্যাংক, ও কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে নিয়েছিল, কারণ বিদ্যুৎ বিল আমার জন্য একটা কি খরচ। যখন ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল দেওয়া হবে, তখন কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। চলে গেলে ব্যাংক কি হয়, ধরেন 100 টাকা বিয়োগ করে দিয়েছিল, কিন্তু যখন পরে আমি বা নগদান বই জানতে পারবে, তখনই কিন্তু সাথে সাথে আমার নগদান বই থেকে 100 টাকা বিয়োগ হবে। একশো টাকা বিয়োগ হবে। ঠিক আছে ভাইয়া, কেন বিয়োগ হলো? কারণ প্রথমে জানতে পেরেছে ব্যাংক, তো ভবিষ্যতে যে জানতে পারে তার সাথে যোগ বা বিয়োগ হয়। ভবিষ্যতে জানতে পেরেছে নগদান বই বা আমি, তাহলে এবার যোগ হবে না বিয়োগ হবে? এবার বিদ্যুৎ বিল পরিশোধ মানে আমার একটা খরচ, এই খরচের কারণে আমি আমার নগদান বই থেকে বিয়োগ করব। ভাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, ডান লিখে দেন যদি বুঝতে পারেন। আচ্ছা শাহিন আলম ভাই, ভুল হয়ে যাচ্ছে। শাহিন আলম দেখতেছি সবসময়, ভাইয়ের জায়গায় বোন হয়ে যাচ্ছে ভাই। ক্লাস করাতে হয় তো ভাই, দু এক সময় ভুল হয়ে যায়, কিছু মনে করবেন না। এমনি গরমে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। বোনের বলতেছি ভাই, বাইরে বলতেছি বোন। ওইটা ক্লিয়ার কেন? ডান দিকে দেন ক্লিয়ার হলে। সবাই একটু জানাবেন এটা ক্লিয়ার কিনা, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, অনেকে ডান লিখতেছেন, ফিরোজ ফারহান ভাই বলতেছেন ডান। তো আমি সামনে আর একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই দিই। ভাই ক্লাস করতে হবে ভাই, কষ্ট করে ক্লাস করতে হবে। ফ্যান নেই, দরজা জানলা বন্ধ করে আপনার ক্লাস করতেছি, কারণ বাইরে থেকে আলো আসবে। গরমে আপনার ক্লাস করতেছি। এখন আপনারা যদি বাসায় বসে বসে এসি বা ফ্যানের নিচে ক্লাস না করতে পারেন, তাহলে ভার্সিটিতে চান্স পাওয়ার চিন্তা এখন থেকে বাদ দেন। কষ্ট না করলে আপনাদের কেষ্ট মিলবে না। ঠিক আছে ভাইয়া, যতদিন ক্লাস করতেছেন ক্লাস করেন। যারা মনে করতেছে উদয় কেন ক্লাস করবে, এত লং ক্লাস,
হচ্ছে এমবি কেন খরচ করবো ভাই, তাদের ভার্সিটি চিন্তা বাদ দিই, আর তারা যারা বেশি বোঝে তারা যাক, সমস্যা নেই। কোনো কিছু পেতে হলে স্যাক্রিফাইস করতেই হবে ভাই। তো দেখেন আমি আর একটা উদাহরণ দিয়ে এগুলো অ্যান্সার করবেন। তো ভাই একটা প্রশ্ন এখানে বললাম, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা কি হবে একটু জানাবেন। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে নাকি ব্যাংক বইয়ের সাথে যোগ বিয়োগ হবে, এটুকু বলেন। এটা জানাবেন যে নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ নাকি ব্যাংক বইয়ের সাথে যোগ বিয়োগ। আচ্ছা ভাই, অনেকে বলতেছেন ব্যাংক যোগ, অনেকে বলতেছেন নগদান যোগ বিয়োগ, এটা বুঝতে হবে। দেখুন আপনাদের বুঝতে হবে কাজটি প্রথমে কে করেছে। দেখুন দেনাদার কর্তৃক সরাসরি, এখানে একটা কথা বলা আছে সরাসরি, অর্থাৎ সে আমাকে না বলেই সে ব্যাংকে টাকা জমা দিয়েছে, আমাকে না বলেই ব্যাংকে টাকা জমা দিয়েছে, অর্থাৎ সে সরাসরি চলে গেছে, সে সরাসরি গিয়ে আমাকে কি করলো, ব্যাংকে জমা দিয়েছে। তার মানে কি আমি জানি? আমি জানি না। সর্বপ্রথম কে জানে? সর্বপ্রথম ব্যাংক জানে। কি বললো যে ব্যাংক, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তো কি করলো, সরাসরি ব্যাংকে গিয়ে দেনাদার আমার টাকা পরিশোধ করেছে, আমি কিন্তু এখনো জানি না, আমি পরে জানবো। তো দেখেন যখনই আমি ব্যাংকে সরাসরি চলে গেলাম, তখনই দেনাদার যখন ব্যাংকে সরাসরি চলে গেল, তখন আমি জানি না, আমি জানবো পরে, যখন ব্যাংক একটা বিবরণী আমাকে দিবে। তো ব্যাংক সর্বপ্রথম কি করেছে, যোগ করেছে, ধরুন 100 টাকা। এখন যখনই ব্যাংক আমাকে একটা নোটিশ দিবে প্রাচীনকালে, তখন কিন্তু আমি জানতে পারবো, যখনই জানতে পারবো তখনই দেনাদার টাকা দেওয়ায় ব্যাংকের টাকা বেড়েছে, তাহলে নগদান বইয়ের সাথে এটা কি হবে, যোগ হবে। নগদান বইয়ের সাথে এটা কি হবে, যোগ হবে। ভাই যারা বোঝেননি কমেন্টে জানান, আর যারা বুঝেছেন ডান লিখে দিন। আচ্ছা ভাই, অনেকে বলতেছেন ডান। ওকে ভাইয়া, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনারা কষ্ট করতেছেন ভাই। আর মাত্র হয়তো 1 সপ্তাহ পরীক্ষা, আশা করি আপনারা এখান থেকে কমান পাবেন ইনশাল্লাহ। ভাই কষ্ট করতেছেন, আপনাদের কেষ্ট মেলবে, একটু ধৈর্য ধরে ক্লাসটি করুন, আমি বিস্তারিত জানানোর ট্রাই করতেছি। তো দেখুন ভাই, আমি আর একটা প্রশ্ন করি আপনাদের।
ডিপোজিট ইন ট্রানজিট কি হবে বলবেন, নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ নাকি ব্যাংক বইয়ের সাথে যোগ বিয়োগ? আমি পূর্বে কিন্তু এটা শিখিয়েছি আপনাদের। ডিপোজিট ইন ট্রানজিট মানে হলো আমার দেনাদার নগদ টাকা না দিয়ে বললো তোমার আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। তো এই জিনিসটা কি হবে আমার একটু জানাবেন, নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ নাকি ব্যাংক বইয়ের সাথে যোগ বিয়োগ? একটু জানাবেন ডিপোজিট ইন ট্রানজিট এর ফলে নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে নাকি ব্যাংক বইয়ের সাথে যোগ বিয়োগ হবে? আমি পূর্বে এটা শিখিয়েছি আপনাদের। আচ্ছা ওকে ভাইয়া, অনেকে হয়তো প্রথম থেকে ক্লাস করেনি, অনেকে একটু ভুল করতেছে দু একজন। তো দেখেন ডিপোজিট ইন ট্রানজিট এর অপর নাম কি ছিল? প্রতিমধ্যে জমা। প্রতিমধ্যে জমা। তো এই জিনিসটা কি, আমি একজনের কাছে বিক্রয় করেছি মাল, সে বললো ভাই নগদ টাকা দেবো না, আমি আপনার চেক লিখে দিচ্ছি, ব্যাংক থেকে আপনাকে টাকা দিয়ে দেবো। তো কি করলাম, আমি সাথে সাথে আমার বইতে যোগ করলাম। তো সর্বপ্রথম কাজটি করেছে কি, নগদান বই। তো এবার যেহেতু ও বলেছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি একটা চেক লিখে দিচ্ছি, তার ভবিষ্যতে যখন আমি গিয়ে টাকাটা নেব তখন আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কি, ভবিষ্যতে যখন আমি যাব। মানে ব্যাংক ভবিষ্যতে জানবে, ভবিষ্যতে কে জানবে? ব্যাংক ভবিষ্যতে জানবে ব্যাংক। কারণ কি, কারণ ওই দেনাদার যখনই বলেছিল যে ভাইয়া তোমাকে আমি একটা চেক লিখে দিচ্ছি, ব্যাংক থেকে টাকা তুলে নিও, আর আমি যখনই তুলে নেব ভবিষ্যতে তখনই তো আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যোগ হবে। তাহলে ভবিষ্যতে জানলো কে? ব্যাংক। তাহলে ব্যাংকের সাথে হয় যোগ হবে না বিয়োগ হবে? এখন ব্যাংক দেনাদার যদি আমার টাকা দেয় তাহলে ব্যাংকের সাথে অবশ্যই যোগ হবে, তাহলে ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে, অর্থাৎ কি ব্যাংক প্লাস। ব্যাংক প্লাস। অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা বুঝেননি তারা একটু আমাকে জানাবেন। ঠিক আছে ভাই, এগুলো একটু দেখবেন। আচ্ছা দেখেন তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হচ্ছে ব্যাংক প্লাস হবে, এই জিনিসটা ব্যাংক প্লাস হবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা কিন্তু 60% কভার ভাইয়া, 60% আপনাদের কভার ব্যাংক সমন্বয়, 60% কভার। আর 20% একটা জিনিস আছে, এটা সবচাইতে ইম্পর্টেন্ট। এবার ঢাবিতে এই কোয়েশ্চেনটা এসেছিল, এবার আমি আপনাদের যেটা শেখাবো এটা ঢাবিতে এসেছিল, ওই কোয়ালিটির প্রশ্ন আসার সম্ভাবনা 80%, আসার সম্ভাবনা 80%। আবারও বলতেছি, আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন। তো মেমোরান্ডাম কাজ কিন্তু কমপ্লিট। আমি এবার নেক্সট অন্য ধাপে যাচ্ছি, ব্যাংক সমন্বয়ের ক্লাস কতক্ষণ হয়েছিল? 1 ঘন্টা 13। অলরেডি 1 ঘন্টা 13 মিনিট। আপনারা অনেকেই আমার সাথে রয়েছেন, আপনাদের অভিনন্দন। আশা করি আপনাদের কষ্ট সার্থক হবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাইয়া, আমরা কিন্তু 2টা ধাপ অতিক্রম করেছি। 3 নাম্বার ধাপ হলো এইটা যে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করেছিল, আমি আপনাদের একটু লিখে দেই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমি এদের মানে কোন কোয়ালিটির অঙ্ক আছে একটু দেখাই দিই। এখানে বলা আছে, প্রশ্ন দেখা যায়? আচ্ছা, এখানে বলা আছে যে প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি 3250 টাকা, যা ভুলে নগদ বইতে 3520 টাকা লেখা হয়েছে, এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাবে? এই যে ভুল, এবার আমি আপনাদের অঙ্ক শেখাবো। এই যে এক পক্ষ ভুল করে, দুই পক্ষ কিন্তু জেনে গেছে, কিন্তু এক পক্ষ ভুল করে টাকার অঙ্কে, এই যে ভুল কিভাবে সংশোধন করতে হয় এইটুকু আপনাদের আমি এবার জানাবো। সবার সমস্যা হয় এই বিষয়টি, সবচেয়ে সমস্যা হয় এই বিষয়টি নিয়ে। তো দেখেন ভাই, এই অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখবেন, দুই পক্ষ থেকে, অর্থাৎ এটা হচ্ছে নগদান বই, এটা হচ্ছে ব্যাংক বই। তো মনে রাখবেন
এই নগদান বই ভুল করবে না ব্যাংক বই ভুল করবে, বা পাস বই আর কি। তো যে পক্ষ ভুল করবে সেই পক্ষ সংশোধন করতে হবে। ভাই আমি কি বললাম, যে পক্ষ ভুল করবে সেই পক্ষ সংশোধন করবে, ঠিক আছে? তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আপনাদের সলভ করিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যে পক্ষ ভুল করবে সেই পক্ষ সংশোধন করবে। আপনাকে প্রথমে নির্ণয় করতে হবে কোন পক্ষ ভুল করেছে, ব্যাংক পক্ষ ভুল করেছে নাকি নগদান বই ভুল করেছে, এটা আপনার প্রশ্নেই বলা থাকবে। আমি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করে দিচ্ছি, এবছর যেটা পড়েছে আর কি। সবচেয়ে সহজ টপিক এটা, আর আপনাদের মাথায় এটা নিয়ে প্যাচগোজ লেগে যায়। দেখেন এখানে বলা হয়েছে, আচ্ছা আচ্ছা একটু ক্লিয়ার একটু ঘোলা, আচ্ছা একটু মানে ফোকাস দিচ্ছে আর কি, একটু ঘোলা আবার ক্লিয়ার হচ্ছে। এখন একটু জানাবেন এখন ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ক্যামেরাটা নড়তেছে এখানে একটু, আচ্ছা দেখতেছি ভাইয়া, ক্লিয়ার কিনা একটু জানাবেন ভাইয়া। ক্লিয়ার না, তুমি ভাই ক্লিয়ার কিনা একটু জানান। ক্লিয়ার ক্লিয়ার না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তো দেখেন এখানে বলা হয়েছে যে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি, প্রাপ্য হিসাব থেকে, ক্যামেরাটা ঠিক করো একটু উপরে, তুমি ক্লাস করো দেখতে, প্রাপ্তি ক্লিয়ার ক্লিয়ার না দিলে কি হবে। আচ্ছা প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ৩২৫০ টাকা, যা ভুলে নবদান বইতে ৩৫২০ টাকা লেখা হয়েছে, এটা কি হবে? ভাই আপনারা প্রথমে নির্ণয় করবেন ভুল করেছে কে। আচ্ছা ভাই ওকে ওকে। আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে আমার নবদান বই আর এটা হচ্ছে আমার পাস বই। পাস বই মানে ব্যাংক। তো দেখেন আমার প্রথমে জানতে হবে ভুল করেছে কে। যেই ভুল করবে আমার তার বইটা সংশোধন করতে হবে। তাহলে দেখেন প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ৩২৫০ টাকা ভুলে নবদান বইতে, দেখুন ভাইয়া ভুল করেছে কে, এই যে ভুলে নবদান বইতে ৩৫২০ টাকা লেখা হয়েছে, তার মানে ভুল করেছে কে, ভুল করেছে আমার নবদান বই। এখন কথা হচ্ছে নবদান বই আমার ঠিক করতে হবে, ঠিক করতে গেলে অবশ্যই যোগ করতে হবে, না হয় অবশ্যই বিয়োগ করতে হবে। এখন অঙ্কটা বুঝে যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে নবদান বই যাতে ভুল করেছে তাহলে সঠিক করেছে কে, ব্যাংক বই। তাহলে ব্যাংক বই সঠিক করে কত টাকা লিখেছে দেখুন তো, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ৩২৫০, এইটাই ছিল সঠিক। তাহলে ব্যাংক ৩২৫০ টাকায় সঠিক লিখেছে, ৩২৫০ সঠিক লিখেছে। আর নবদান বই কত লিখেছে, ৩৫২০, ৩৫২০। এখন দেখুন নবদান বই যেহেতু ভুল করেছে সেহেতু নবদান বই ফলো করবে ব্যাংকে, যেহেতু ব্যাংক সঠিক, যেহেতু ব্যাংক সঠিক। হ্যাঁ একজন কমেন্ট করেছেন এত টাকা কমাতে হবে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া না আবু, ভাইয়া ভাইয়া, হ্যাঁ ভাই আমি বলতেছি সামনে যাচ্ছি। তো দেখেন নবদান বই ভুল করে লিখেছে ৩৫২০ আর ব্যাংক বই লিখেছিল ৩২৫০, অর্থাৎ নবদান বই একে ফলো করবে, যেহেতু নবদান বই ভুল করেছে। এখন যোগ হবে না বিয়োগ হবে, এটাই মূল বিষয়। তো দেখেন আমার মূল টাকা ছিল কত, ৩২৫০ টাকা।
আর নগদান বইতে ভুলে কত টাকা লিখেছি, 3,520 টাকা। তাহলে আপনারাই বলুন তো নগদান বইতে আমি বেশি লিখেছি না কম লিখেছি, একটু কমেন্টে জানান। নগদান বইতে আমরা ব্যাংক বই ছাড়া বেশি লিখেছি না কম লিখেছি, এটুকু জানান, কম না বেশি। কমেন্টে জানান পাস বই অপেক্ষা নগদান বইতে কম না বেশি লেখা। আচ্ছা, একজন লিখেছেন, দুইজন লিখেছেন বেশি, ফিরোজ ফারহান বেশি লিখেছেন, শাহিন আলম ভাই বেশি লিখেছেন। তো অবশ্যই আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এবার আমরা যদি নগদান বইকে ফলো করে তাহলে কি হবে দেখুন তো, 3,220 নিয়ে যেতে গেলে আমাদের কত টাকা বিয়োগ করা লাগবে, 270 টাকা বিয়োগ করা লাগবে। 270 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসবে 3,250 টাকা। তাহলে দেখুন তো ওই যে ব্যাংক বইয়ের বা পাস বইয়ের সমান হয়েছে কিনা। আমরা যদি নগদান বইতে 270 বিয়োগ করি তাহলে 3,250 ব্যাংক বইয়ের সাথে মিলে যাবে। ভাই এইটুকু কেউ বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন, যারা বুঝতে পারেননি কমেন্টে জানান, আর যারা বুঝতে পেরেছেন ডান লিখে দিন। যারা বুঝতে পেরেছেন ডান লিখে দিন। আচ্ছা ভাই, এখানে আব্দুল্লাহ নোমান ভাই বলেছেন ডান, এসকে সাজু আহমেদ ডান, আরিনা আক্তার আপু ডান, শাহিন আলম ভাই অল ক্লিয়ার বুঝছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন, তাহলে আমি নেক্সট অঙ্কে যাবো ভাইয়া। সবাই বলুন নেক্সট কি যাব। ভাই নেক্সট অঙ্কে কি যাবো, সবাই একটু জানাবেন। আব্দুল্লাহ নোমান ভাই হ্যাঁ, তারপরে শাহিন আলম ভাই ইয়েক্স নেক্সট যান। ওকে ভাইয়া আমি নেক্সট যাচ্ছি তাহলে। ওকে ভাই এটা মুছে ফেললাম। আপনারা একটু আরো জানান, অনেকেই কিন্তু রেসপন্স করতেছেন না ভাই, 2-3 জন রেসপন্স করতেছেন, তারাই কি শুধু ক্লাস বুঝতেছেন, বুঝলাম না। আচ্ছা ভাই নেক্সট আমি একটা দিব, আপনারা একটু করবেন। ভাই ক্লাসটা আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, প্রায় শেষ, আপনারা শেষ করে ফেলেছেন প্রায়। তো দেখুন আমি এখানে লিখলাম দেনাদার কর্তৃক প্রাপ্ত 1000 টাকা, যা নগদান বইতে ভুলে 800 টাকা লেখা হয়েছে, কি হবে? এটা হচ্ছে ব্যাংকের সাথে যোগ বিয়োগ হবে নাকি নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে, এইটুকু জানান। আচ্ছা শাহিন আলম ভাই একজন বলতেছে বাংলা পড়া
রাইখা আপনার ক্লাস করতেছি কারণ ভালোই লাগতেছে ক্লাসটা। ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই কষ্ট করতেছি ভাইয়া। শাহিন আলম ভাই থ্যাংক ইউ। সাজু আহমেদ নগদে 200 টাকা প্লাস। শাহিন আলম না সারাদিন করলে ভালো হবে ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করবো আপনাদের যত সম্ভব ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই যে ম্যাথটা দিলাম এটা নগদের সাথে যোগ বিয়োগ হবে নাকি ব্যাংকের সাথে যোগ বিয়োগ হবে? শাহিন আলম ভাই বলতেছে নগদান বইতে যোগ হবে 200 টাকা। আচ্ছা আদার্স গুলা কই? অনেকে তো লিখতেছে না। যারা যারা ক্লাস করছেন প্রত্যেকে লিখুন। আব্দুল্লাহ নোমান ভাই বলতেছে নগদান বইয়ে 200 টাকা যোগ করতে হবে। সবাই নিজেকে নিজে ক্লাব দিন ভাইয়া, সবাই পারতেছেন, আপনারা সবাই পারতেছেন, সবাই সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ। অঙ্কটা সহজ মনে হবে কিন্তু এই অঙ্ক আপনি দেখবেন রাবিতে পড়ে গেছে, এই অঙ্কই দেখবেন এই সিস্টেমের অঙ্ক রাবিতে পড়ে গেছে। আর একটা টেকনিক আছে, মানে আর একটা ওইটা শিখলে আপনার নগদান বই ইনশাআল্লাহ কমপ্লিট। যে ম্যাথগুলো আছে আদার যে ম্যাথগুলো বড় বড় ওইগুলো করার দরকার নেই, কারণ ওইগুলো আসার সম্ভাবনা কম। আর ওইগুলো শিখলে আপনার মাথায় প্যাচ গোছ লেগে যাবে। আমি যতগুলো শিখাইছি এর মধ্যে আপনারা শিখুন, যা পড়বে ইনশাআল্লাহ এর থেকে আপনারা অ্যান্সার দিবেন। তো এই বিষয়টা আমি বোঝাই। তো দেখুন ভাইয়া ভুল করেছে কে, সর্বপ্রথম এটা দেখতে হবে। ভাই নগদান বই ভুল করেছে নাকি ব্যাংক বই ভুল করেছে ভাই, এটুকু আমার জানতে হবে। দেখুন দেনাদার কর্তৃক প্রাপ্ত 1000 টাকা যা নগদান বইতে ভুলে, নগদান বইতে ভুলে, তার মানে ভুল করেছে কে? এই নগদান বই ভুল করেছে, এটা হচ্ছে রং। রং করেছে কে? নগদান বই। আর রাইট করেছে কে? ব্যাংক। তাহলে রাইট কত টাকা? প্রাপ্ত 1000 টাকা। 1000 টাকা হচ্ছে রাইট, যেটা সঠিক ছিল সেটা করেছে ব্যাংক। তাহলে সঠিক ছিল 1000 টাকা ব্যাংক, কিন্তু ভুলে নগদান বইতে কত লিখেছে? 800 টাকা। ভাই এবার দেখুন তো, আমার যখন দেনাদার টাকা দিবে আমার তখন কি ব্যাংক টাকা বাড়াবে না? তাহলে এটা কি -1000 না +1000? এটা হচ্ছে আমার +1000, +1000। কিন্তু এখানে আছে +800 টাকা। কিন্তু আমার তো নগদান বই ভুল করেছে, এখন নগদান বই কাকে ফলো করবে? নগদান বই ওই ব্যাংকে ফলো করবে, যেহেতু ব্যাংক সঠিক লিখেছে। তাহলে একে যদি ফলো করে তাহলে নগদান বই কি করবে বলুন তো ভাইয়া? নগদান বইতে কিন্তু 200 টাকা কম আছে ভাইয়া, যেহেতু +1000 কে ফলো করতে হবে। আর এখানে আছে +800, তাহলে 800 এর সাথে যদি আর 200 যোগ করি তাহলে +1000 হয়ে যায়। তাহলে এর সাথে যদি আমি এখন 200 টাকা যোগ করি তাহলে ওই ব্যাংক বইয়ের সাথে মিলে যাবে। অর্থাৎ তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হবে? নগদান বইয়ের সাথে 200 টাকা যোগ হবে। ভাইয়া বুঝতে পেরেছেন কিনা জানান, না বুঝলে আমাকে আবার কমেন্টে জানান, আমি আবার বুঝিয়ে দেবো। সবাই এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্টে। ডান লিখুন, ডান। না বুঝলে আমাকে জানান, আমি আবার বুঝিয়ে দেব। শাহিন আলম ভাই বলতেছেন এক একদিন কি এক এক কথায় করবেন। ভাই আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আপনারা জানেন কি জানেন না জানি না, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। এই যে গ্রুপ থেকে আমি লাইভ নিচ্ছি, এখানে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। সেই মেসেঞ্জার গ্রুপ আমি এবং আমার বন্ধু, আমি সেলিম হাসান এবং আমার বন্ধু নয়ন পাল, এই দুজন আমরা গ্রুপটা চালাই। অনেকে রিকোয়েস্ট করেছিল যে মেসেঞ্জারে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণীর সমস্যা হয়, তো এটা যদি একটু দেখাই দিতেন। তো তাদের রিকোয়েস্টে আমি ব্যাংক সমন্বয় বিবরণীটা আজকে ক্লাসটা নিচ্ছি ভাইয়া। যদি আপনাদের অন্যান্য লেকচারের সমস্যা হয় ইনশাল্লাহ বলবেন। আর আমাদের গ্রুপ মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন ভাইয়া, ওখানে পরীক্ষা নেওয়া হয়। প্লাস আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 11টা মডেল টেস্ট মাত্র 70 টাকার বিনিময়ে আপনাদের আমরা 11টা মডেল টেস্ট নিচ্ছি। যারা যারা অ্যাডমিট হতে চান আমাদেরকে জানাবেন। আচ্ছা আমি কমেন্টগুলো একটু পড়ি। তো আচ্ছা আব্দুল্লাহ নোমান ডান, শাহিন আলম এক একদিনে কি, আচ্ছা ওকে। ফিরোজ ফারহান ডান, আরিনা আক্তার ডান। ফিরোজ ফারহান ভাইয়া অনেক ভালো লাগছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাইয়া। তোমাদের তোমাদের জন্যই করি আর কি। যদি আমিও অনেক কষ্ট হচ্ছে, আপনারা জানেন কি জানেন না, তো আপনাদের যদি ভালো লাগে তো আমারও ভালো লাগে। সামনে আপনাদের পরীক্ষা, যদি আমার এই ক্লাসটার বিনিময়ে আপনারা 1 থেকে 2 মার্ক পেয়ে যান তো আমি
নিজের কাছে আমার অনেক একটা ভালো লাগা কাজ করবে, প্লাস আপনারাও যেন আমাকে বলতে পারেন ভাইয়া আমি চান্স পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে। তো ভাইয়া সবাই বুঝতে পেরেছেন, ডান লিখতেছেন আর কি। তো আমি সামনে একটু অগ্রসর হয়ে আর একটা নিয়ম শেখাবো, শিখলে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এইটাই সবচাইতে, আমি এখন যে অঙ্কটা দিব সেইটাই সবচাইতে আপনাদের মাথায় তালগোল পাকায় যায়। আমি বলতে পারি যে কয়জন ক্লাস করতেছেন 99% এইগুলা ভুল করেন। শাহিন আলম ভাই আমাকে অ্যাড করেন একটু মেসেঞ্জার করে। আচ্ছা ভাই আমাকে ইনবক্সে নোট দিবেন, আমি অ্যাড করে দিব। শাহিন আলম ভাই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবেন, আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো ভাইয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট একটা টেকনিক। এই অঙ্ক আপনারা ম্যাক্সিমাম ভুল করেন। তো আর আমার যেটা মনে হচ্ছে এই নিয়মটাই আসবে এবার, রাজশাহী জিএসটি তে এই নিয়মটাই আসবে। শাহিন আলম ভাই বলতেছে জিএসটি কে পিছাবে। ভাইয়া আপনারা জিএসটি যে তারিখে হবে ওই তারিখটাই আপনারা ফোকাস দিয়ে পড়বেন, কারণ আপনারা ওই তারিখটা ফোকাস দিয়ে পড়বেন। আর যদি পিছাই তাহলে কিন্তু আপনাদের ভালো, কিন্তু আপনারা যদি প্রথমে ভেবে নেন যে পিছাবে কিন্তু পেছালো না, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। তো আপনারা যে তারিখটা আছে ফিক্স তারিখ 19 বা 20 তারিখে হয়তো পরীক্ষা হবে জিএসটির, তো ওই তারিখটা ফোকাস করে পড়ালেখা করবেন। যদি বাড়ায় তাহলে আপনার জন্যই ভালো। তো ভাই আমি একটা ম্যাথ দিতেছি, দেখুন একটা ম্যাথ দিতেছি, এটা সবাই একটু বলবেন, প্রথমে বলবেন আর আমার জন্য সবাই ভুল করবেন যদি কেউ আগে না করে থাকেন। যারা শেষে এসেছেন তারা পরে হচ্ছে প্রথম থেকে ক্লাসগুলো দেখে নেবেন, শেষে এসে বুঝতে পারবেন না হঠাৎ। তো ভাইয়া এখানে কি লিখেছি দেখেন, যে পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদান বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে, এইটা কি হবে? তো দেখুন পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকা চেক ভুলে নগদ বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে, কি হবে? ভাইয়া তাহলে আমি একটা শখ কেটে নিই, যেটা নিয়ম অনুযায়ী শখ কাটলাম। নগদ বই, এটা হচ্ছে ব্যাংক বই। তো ভাইয়া দেখুন আমাদের বুঝতে হবে ভুলটা করেছে কে। ভুলটা করেছে যে চেক ভুলে নগদ বইতে, অর্থাৎ ভুলটা করেছে কে? ভুলটা করেছে নগদান বই। অর্থাৎ তাহলে নগদান বইতে হয় যোগ হবে নয় বিয়োগ হবে, আমার এই দুইটা থেকে একটা সিলেক্ট করতে পারে, যোগ নয়তো বিয়োগ। তো ভুল করেছে কে? এ। আর রাইট করেছে কে? ব্যাংক। তো ব্যাংক যেহেতু রাইট করেছে, কত টাকা রাইট ছিল? ৩,৫২০ টাকা। ৩,৫২০ টাকা। তো দেখুন ভাইয়া যখন পাওনাদারকে আমি টাকা দিব তখন আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে নাকি বেড়ে যাবে, এটুকু কমেন্টে আপনি জানাবেন। পাওনাদারকে টাকা যখন আমি দিব ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তখন আমার টাকা কমে গিয়েছিল নাকি বেড়ে গিয়েছিল? যোগ হবে না বিয়োগ? তখন যোগ দিয়েছিলাম না বিয়োগ দিয়েছিলাম, এটুকু জানান।
যখন পাওনাদারকে টাকা দিয়েছিলাম তখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ গিয়েছিল নাকি যোগ হয়েছিল, এটুকু জানান। কমেন্টে জানান যে পাওনাদারকে টাকা দিলে বিয়োগ হয় নাকি যোগ হয়। আব্দুল্লাহ নোমান ভাই বলেছেন ব্যাংক থেকে টাকা কমে যাবে, ফিরোজ ফারহান বিয়োগ। শাহিন আলম ভাই ইউ এর কোয়েশ্চেনটা উল্টাইছেন নাকি বুঝলাম না ভাই। আব্দুল্লাহ নোমান ভাই ব্যাংক থেকে টাকা কমে যাবে, ফিরোজ ফারহান বিয়োগ, সাজু আহমেদ বিয়োগ। আচ্ছা, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। তো প্রথমত ব্যাংক কি করেছিল বলেন তো ভাইয়া? প্রথমত ব্যাংক কি করেছিল? পাওনাদারকে টাকা দিলে বিয়োগ করেছিল, বিয়োগ করেছিল। তো এখানে আপনারা ভুলিয়ে ফেলেন, এখানে যোগ হবে নাকি বিয়োগ হবে এটাই হচ্ছে আমার জানার বিষয়। তো দেখেন পাওনাদারকে টাকা দেওয়াই সঠিক লিখেছিল ব্যাংক, সঠিক লিখেছিল ব্যাংক। ব্যাংক কত সঠিক লিখেছিল? ৩৫২০ টাকা। তো এইটা আমার বিয়োগ করেছিল না যোগ করেছিল? অতএব ব্যাংক যখন পাওনাদারের টাকা দিয়েছিল তখন কিন্তু ব্যাংক বিয়োগ করেছিল ভাইয়া, ব্যাংক কিন্তু বিয়োগ করেছিল। এটা কিন্তু যোগ ফিগারে নেই, এটা কিন্তু বিয়োগ ফিগারে আছে। তাহলে এবার দেখুন নগদান বই ভুলে কত টাকা বিয়োগ করেছে? ৩২৫০ টাকা, ৩২৫০ টাকা বিয়োগ করেছে ভাইয়া। এখন দেখুন তো তাহলে নগদান বই এখন কাকে ফলো করবে? নগদান বই এখন ব্যাংকে ফলো করবে। নগদান বই কাকে ফলো করবে? নগদান বই ব্যাংকে ফলো করবে। এখন দেখুন তো নগদান বই কতটা টাকা কম লিখেছে? ৩২৫০ টাকা, কিন্তু আছে কত? ৩৫৫০ টাকা। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে বলুন তো নগদান বই এখন যোগ করবে নাকি বিয়োগ করবে? এটা অনেক কঠিন একটা প্রশ্ন, অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম এই প্রশ্নটা অনেকে ভুল করে। তো বলুন এখন আমি নগদান বইতে যোগ করব নাকি বিয়োগ করব? কত টাকা এটা পরের বিষয়। তো কমেন্টে জানান নগদান বইয়ের সাথে এখন যোগ হবে নাকি বিয়োগ হবে ভাইয়া, এটুকু জানাবেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, শুধু এটুকু জানান। এখানে অনেকে কমেন্ট করতেছেন, আমি এক এক করে পড়ি। আরিনা আক্তার কিছু লেখেননি, বিয়োগ চিহ্ন দিয়েছেন, বিয়োগ বোঝাচ্ছে কিনা বুঝতেছি না। আরিনা আক্তার আপু। ফাবিহা আরুফা বিয়োগ হয়। ফিরোজ ফারহান ভাইয়া বিয়োগ বলতেছেন। শাহিন আলম যোগ করব। আব্দুল্লাহ নোমান বিয়োগ। সিফাত মাহমুদ শাওন বিয়োগ। আচ্ছা, কেউ যোগ বলতেছেন, কেউ বিয়োগ বলতেছেন। তো এই জিনিসটা বোঝার বিষয়, এখানে আপনারা ভুলিয়ে ফেলেন, এখানে আপনারা ভুলিয়ে ফেলেন ভাইয়া, বুঝতে হবে। দেখুন এটা কিন্তু এখন মাইনাস ফিগারে আছে, এটা কিন্তু এখন মাইনাস ফিগারে আছে, আর এটা কিন্তু এটাও মাইনাস ফিগারে আছে। এখন আমার কিন্তু আরো মাইনাস বাড়াতে হবে, যেহেতু ৩৫২০ টাকা ব্যাংক কমিয়ে দিয়েছিল। তো ভাইয়া ডাস্টার কই? তো ভাইয়া দেখেন আমি ৩২৫০ টাকা কম বিয়োগ করেছি, আর ব্যাংক ৩৫০০ টাকা বেশি বিয়োগ করেছে। তো এখন আমার বুঝতে হবে এখানে আমি বিয়োগ করবো না যোগ করব। আর এটা কিন্তু প্লাস ফিগারে না, এটা কিন্তু মাইনাস ফিগারে, ব্র্যাকেটে রেখে দিয়েছি। তো আপনারা জানেন -1 এর সাথে আমি যদি -1 যোগ করি, -1 এর সাথে -1 যদি যোগ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, আর -1 এর সাথে -1 যোগ করলে -2 হয়। ভাইয়া বুঝতে হবে বিষয়টা। সেরকম এখানে মাইনাস, ধরেন এটা 1 আর এটাও -1, যদি দুইটা মিলে মাইনাস আমি যোগ করি তাহলে টোটাল কিন্তু -2 হয়, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে। এবার আপনি যদি -1 এর সাথে +1 যোগ করেন তাহলে ফলাফল আসে 0, ফলাফল আসে 0। তাহলে দেখেন -1 এর সাথে -1 যোগ করায় মাইনাসেরও বৃদ্ধি পেয়েছে। সেরকমই আমার এখানে কিন্তু কি করতে হবে? বিয়োগ বাড়াতে হবে। এখানে আমার বিয়োগ বাড়াতে হবে, যেহেতু এটা মাইনাস ফিগার। এখানে আমি যদি যোগ করি ভাই, নগদান বই থেকে যদি আমি যোগ করি, ধরেন -10 এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কিন্তু অ্যান্সার হয়, এটা কিন্তু অন্ডর অঙ্ক, তাহলে কিন্তু অ্যান্সার হয় -5। কেন -5? কারণ -10 আর +5, যেহেতু মাইনাস ফিগার বড় আর +5 কাটাকাটি করে -5 থাকে। এখন আমি যদি এর সাথে যোগ করি তাহলে
সেম এই জিনিসটার মতো এইটাও কমে যত টাকা কমাবো, ঠিক যদি কথার কথা 3250 থেকে আপনি যোগ করেন 50 টাকা, তাহলে আপনার অ্যান্সার হবে 3200। তাহলে একটু খেয়াল করুন তো ভাইয়া, এখানে আমার তো আরো বাড়ানো দরকার ছিল, কিন্তু কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কি হবে, -3200 হয়েছে। তাহলে কি হবে, আপনি যত প্লাস করবেন তত মাইনাস ফিগারটা কমবে, যত প্লাস করবেন তত মাইনাস ফিগারটা কমে যাবে। এবার আপনি যদি এর সাথে আর -50 যোগ করেন, অর্থাৎ এর সাথে যদি এখনো -50 যোগ করেন, অর্থাৎ বিয়োগ করেন, আমি একটু মুছে নিই। এই ব্যাংকের ঘরে 3520 টাকা এরা লিখেছে, আর নগদান বই থেকে লিখেছে 3250 টাকা। তো আমার দরকার স্বাভাবিক চোখে মনে হবে যেন যোগ করতে হবে, কিন্তু আসলে যোগ করতে হবে না। আপনি যদি এর সাথে যোগ করেন তাহলে মাইনাস ফিগারটা আরো কমে আসবে, এর সাথে যদি আরো আপনি বিয়োগ করেন তাহলে মাইনাস ফিগারটা আরো বেশি বিয়োগ হবে, যেহেতু আমরা বিয়োগ ফিগারে আছি। সেহেতু এটা বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু বিয়োগ 50 দিই, তাহলে এখানে অ্যান্সার হবে 3300, বিয়োগ 3300। কিন্তু এই 3250 -3250 এর সাথে যদি আমি যোগ করি 50, তাহলে দেখেন 3200 হচ্ছে, -3200 আমার কি হচ্ছে, আমার কিন্তু আরো কমে যাচ্ছে। কিন্তু আমার তো বাড়াতে হবে ভাইয়া, আমার তো এই জিনিসটা এখানে নিয়ে যেতে হবে, যেহেতু এটা সঠিক, এই জিনিসটা এখানে নিয়ে যেতে হবে। তো স্বাভাবিক চোখে মনে হবে যেন যোগ করতে হবে, কিন্তু যোগ করতে হবে না। যখন মাইনাস ফিগারে থাকবে তখন মাইনাসটা আরো বেশি করার জন্য আপনাকে বিয়োগ করতে হবে, এটুকু বুঝতে হবে ভাইয়া, এখানেই মূল বিষয়। তো মাইনাস ফিগার যখন থাকবে তখন মাইনাস ফিগারটা আরো বাড়াতে গেলে আপনাকে বিয়োগ করতে হবে, আর মাইনাস ফিগারটা কমাতে গেলে আপনাকে যোগ করতে হবে। তো এখানে একটু উল্টো হিসাব, যখন আমরা মাইনাস ফিগারে থাকবো। ভাই এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা ভাই এইটুকু ক্লিয়ার কিনা আপনারা একটু ডান লিখে দিবেন, যে ক্লিয়ার একটু ডান লিখে দিন। ভাই এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন। এইখানে মূল বিষয়, আর এই কোয়ালিটির অঙ্কই পড়বে এবার যেটুকু মনে হচ্ছে। যদি প্রশ্ন একটু কঠিন করার চেষ্টা করে তো ব্যাংক বিবরণ এখান থেকে দিবে। তো এখানে ফিরোজ ফারহান ভাই ডান, আব্দুল্লাহ নোমান ভাই ডান, আরিনা আক্তার ক্লিয়ার, শাহিন আলম এরকম মাইনাস দিয়ে থাকে না হয়তো, এসকে সাজু আহমেদ ডান। তো শাহিন আলম ভাই, তো দেখেন মাইনাসকে আপনি যত বাড়াতে চাইবেন তাকে তত দিয়ে আরো মাইনাস করতে হবে, তত দিয়ে আরো মাইনাস করতে হবে। আপনি কিন্তু যোগ ফিগারে নেই, যোগ ফিগারে কি হয়, 200 টাকা যোগ করলে আরো বাড়ে, কিন্তু যখন আপনি মাইনাস ফিগারে থাকবেন, অর্থাৎ -10 এর সাথে 5 যোগ করবেন, তখন কিন্তু -5 কমে -5, -10 কমে -5 হবে। কিন্তু আমার তো দেখেন এখানে আছে কম মাইনাস ফিগার, এই মাইনাস ফিগারটা কম আছে, এই মাইনাস ফিগারটা বড়। তো মাইনাস ফিগারটা আরো বাড়াতে গেলে আরো বিয়োগ করতে হবে, মাইনাস ফিগারটা আরো বাড়াতে গেলে আপনাকে আরো বিয়োগ করতে হবে। তাহলে আরো বিয়োগ করতে গেলে আপনার কি করতে হবে, এখানে আপনাকে বিয়োগ করতে হবে। এখন কত বিয়োগ করতে হবে, এখান থেকে মাইনাস করেন, মাইনাস করলে তাহলে 3520 থেকে 3250 টাকা যদি বিয়োগ করেন তাহলে আপনার থাকে 270। এখন এই 270টা আপনাকে কি করতে হবে, আরো বিয়োগ করতে হবে। কোন বই থেকে বিয়োগ করতে হবে, নগদান বই থেকে বিয়োগ করতে হবে। কারণ কি ছিল, নগদান বই ভুল করেছিল। এখন নগদান বই থেকে যদি আপনি আরো বিয়োগ করেন তো বিয়োগে বিয়োগে বাড়তে বাড়তে 3520 টাকা হবে। ভাই এটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। এটুকু ক্লিয়ার হলে আপনারা সবাই ডান মোটামুটি। তো কমেন্টে জানান ভাই ক্লিয়ার কিনা। কমেন্টে জানান ক্লিয়ার কিনা আপনারা। যদি এই এই যতটুকু শিখেছি এইটুকু যদি আপনারা শিখতে পারেন তা আশা করি যা প্রশ্ন থাকবে সবই আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আর আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, তো যারা যারা অ্যাড হন নাই আমাকে ইনবক্স করবেন। আর আমাদের আরইউ মডেল টেস্ট কোর্স আছে, যারা যারা আরইউ এর জন্য চেষ্টা করতেছেন, 11টা মডেল টেস্ট কোর্স মাত্র 70 টাকা করে নিচ্ছে আপনাদের উপকারের জন্য। তো 11 তারিখ থেকে শুরু হয়েছে, যারা যারা
সেখানে অ্যাড হতে চান জানাবেন। পূর্বের পরীক্ষাগুলো দিতে পারবেন, 100 মার্কের পুরো আরবি প্যাটার্নে আমরা পরীক্ষা নিচ্ছি। তো ক্লিয়ার কিনা সবাই একটু জানান, আমি একটু কমেন্টটা পড়ি। তো এখানে এসকে সাজু আহমেদ ক্লিয়ার, আব্দুল্লাহ নোমান ভাই ক্লিয়ার, আরিন আক্তার আপু ক্লিয়ার, সাজু আহমেদ থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, তোমাদের সবাইকে ধন্যবাদ। তো ভাইয়া ক্লাসটা প্রায় 1 ঘন্টা 45 মিনিট আপনারা ধৈর্য সহকারে এখানে আসেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যাদের যাদের বুঝতে সমস্যা হবে আমাকে জানাবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সলভ গ্রুপে দিবেন। তো ওখানে দিলে আশা করি আমরা সলভ করে দেব। আর আমাদের অনেক ভাইয়ারা আছে, মানে আপনাদের সেম ইয়ার সবাই তো কমার্সের গ্রুপ, তো ওখানে আপনারা দিবেন। আপনাদের কমার্স গ্রুপের যা সমস্যা হয় ইনশাল্লাহ সবাই সলভ করে দেবে। আমরাও আছি, আমি আছি, নয়ন ভাই আছে, নয়ন পাল, এই দুজনে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভাইয়া। তো আমি কিন্তু লাইভটা এবার শেষ করতে যাচ্ছি। আপনারা সবশেষে বলবেন যে ক্লাসটা কেমন হয়েছে, একটু জানাবেন ভাইয়া। আপনারা সবাই একটু বলবেন যে ক্লাসটা কেমন হয়েছে, আপনাদের রেসপন্স চাচ্ছি। তো কেমন বুঝতে পেরেছেন আর কি এইটুকু জানাবেন। ব্যাংক বিবরণী অনেকে রিকোয়েস্ট করেছেন ক্লাসটা নিতে, আমি ক্লাসটা নিয়েছি। তো সবাই বলবেন যে ক্লাসটা কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবেন। সবাই একটু জানাবেন যে ক্লাসটা আপনার কতটুকু উপকৃত হয়েছেন, ক্লাসটার মাধ্যমে একটু জানান সবাই। আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা, মোটামুটি ধরতে পেরেছেন কিনা, ব্যাংক সমন্বয় বিবরণ আগে যতটা কঠিন মনে হতো ততটা কঠিন মনে হয় কিনা, বা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমি জানি অনেক স্যারেরাও, আমি বদনাম করব না, কারণ অনেক স্যারেরাও এটাকে অ্যাভয়েড করতে চাই। মানে আমরা এইচএসসি লেভেল থেকে এটা অ্যাভয়েড করে এসেছি, যেহেতু এটা কঠিন টপিক, সেহেতু আমরা অ্যাডমিশন টাইমে এসে এই বিষয়টা নিয়ে একটু ঝামেলা হয়। সবাই একটু লিখেন ভাইয়া যে ক্লাসটা কেমন হয়েছে, একটু জানাবেন। আচ্ছা, এখানে লিখেছেন এসকে সাজু আহমেদ থ্যাঙ্কস, ধন্যবাদ। ফিরোজ ফারহান থ্যাঙ্কস ভাইয়া, তোমাকেও ধন্যবাদ ভাইয়া। আরিন আক্তার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা লিখেছেন, এত ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরোজ ফারহান অনেক সুন্দর হয়েছে ক্লাসটা, ধন্যবাদ ভাইয়া। এসকে সাজু আহমেদ খুব সুন্দর, ধন্যবাদ। আরিন আক্তার আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। শাহিন আলম ভাই লিখেছেন, আপনাকে বোন বলেছিলাম আগে, এখন ভাই বলতেছি, অনেক ভালো হয়েছে ক্লাসটা, আরও করাইলে আরও ভালো হবে। আবার কবে নেবেন ক্লাস? ভাই আমি গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো, আর মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে আব্দুল্লাহ নোমান, অনেক উপকার হয়েছে ভাই, এই অধ্যায়টা অনেক সমস্যা হতো আমার, এখন আলহামদুলিল্লাহ অনেকটা বুঝে গেছি, ধন্যবাদ আপনাকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া, অনেক খুশি হয়েছি। শাহিন আলম ভাই, ইংলিশ গ্রামার একটা ক্লাস নিলে খুব ভালো হতো ভাই, ইনশাল্লাহ ট্রাই করব, সামনে যেহেতু আপনাদের পরীক্ষা। তো ভাইয়া সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি ক্লাসটা এখন শেষ করে দিতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন ভাইয়া, ঠিক আছে। আর আপনারা আপনাদের বন্ধু যারা আছে, বন্ধু বান্ধবীরা আমাদের এই গ্রুপে জয়েন হতে বলবেন। ইনশাল্লাহ জিএসটি পর্যন্ত আপনাদের সাথে আছি, এবং আমরা মডেল টেস্ট কোর্স করতে যাচ্ছি জিএসটির জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।